হুম, হ্যাঁ, দাঁড়াও এই পিপিটিটা চলে গেছে, আমি পিপিটিটা একটুখানি বের করে নিই। হুম, সেভ থাকলো কিনা কে জানে আবার। এ বাবা, কিছুই সেভ নেই রে, বাজে হয়ে গেল। খুবই বাজে অবস্থা হয়ে গেল। হুম, যাকে আমি যাকে মানে মোটামুটি যতখানি বলেছি বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। ঠিক আছে, আমি ওইটা হ্যাঁ আমি স্যার। পরে লিখে তোমাদের পাঠিয়ে দেবো। হ্যাঁ, তা দেখো যেটা বলছিলাম, যেটা হচ্ছে যে তোমার ওই ঊনবিংশ শতাব্দীর শেষ ৩ দশক ধরে মানুষ কতগুলো ঘটনা দেখলো, যে স্যার ঘটনাগুলোকে ও স্যার স্ক্রিন আমরা শেয়ার, তো ও সরি সরি সরি, স্ক্রিন শেয়ারটাই হয়নি এখনো। ও, কি রে ভাই, আয় রে। দেখো যেটা বলছিলাম, এখন স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো যেটা বলছিলাম, আচ্ছা হ্যাঁ, যেটা বললাম যে ঊনবিংশ শতাব্দীর শেষ ৩ দশক ধরে মানুষ কতগুলো ঘটনা দেখলো, যে ঘটনাগুলোকে সকাল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যায় না। আজ এবারে সেই কি সেই ঘটনাগুলো, সেগুলো আমি প্রথমে উল্লেখ করলাম। তারপরে যেটা আমি সেকেন্ড যে কোশ্চেনটা দিয়ে স্টার্ট করেছিলাম, সেটা হচ্ছে এই যে হোয়াট ইজ ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্সটা বেসিক্যালি কি? আচ্ছা, ক্লাসিক্যাল ফিজিক্সটা কি সেইটা যদি তুমি মানে 11-12 পড়েছো বা গ্র্যাজুয়েশনে পড়বে, সেখানে দেখবে তুমি ক্লাসিক্যাল ফিজিক্স বলতে নর্মালি লোকে নিউটনস ইকুয়েশন অফ মোশনটাকে বোঝে। নিউটনস ইকুয়েশন অফ মোশন এইটা। আর এবারে নিউটনস ইকুয়েশন অফ মোশন ছাড়াও কিন্তু আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে পড়ে। তার মধ্যে যেটা মেজর জিনিস, সেগুলো হচ্ছে একটা হচ্ছে হ্যামিল্টনস ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, মোশন এই যে তিনটে জিনিস, এই যে নিউটনস ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন, একটা আরেকটার সঙ্গে ইকুইভ্যালেন্ট। তার মানে কোন একটা পার্টিকুলার প্রবলেমকে তুমি এই তিনটে ইকুয়েশন অফ মোশনের যে কোনো একটা দিয়ে সলভ করলেও কিন্তু দিনের শেষে তোমার একই অ্যান্সার বেরোয় আর কি। এগুলো সম্বন্ধে ডিটেলে ক্লাসিক্যাল মেকানিক্সে বা কোয়ান্টাম মেকানিক্স যখন পড়াবো তখন আমরা বলবো। আর এবারে নিউটনস ইকুয়েশন অফ মোশন বা হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন বা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন দিয়ে তুমি একটা বা দুটো পার্টিকুলার স্ট্যাটিক্স বা ডায়নামিক্সটাকে বুঝতে পারো। আর যদি তোমাকে হিউজ নাম্বার অফ পার্টিকেলস, তাদের যদি স্ট্যাটিক্স বা ডায়নামিক্সটাকে বুঝতে হবে, তাদের মোশনটাকে বুঝতে হয়, তখন তোমাকে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স। ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স সেটা ব্যবহার করতে হয়। আর যদি তোমার পার্টিকেল না হয় ওয়েভ হতো, তাহলে তোমাকে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি। ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি এটা। তার মানে মোটামুটিভাবে ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে না এই কটা জিনিস যদি তুমি জেনে যাও, তাহলে মোটামুটি ক্লাসিক্যাল ফিজিক্স তোমার ম্যাক্সিমাম পোর্শনটাই শেখা হয়ে গেল। তাহলে কি কি, তাহলে কি কি শেখা হলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে যে পার্টিকেল, মানে তুমি প্রথমে ভেবে নাও যে জগৎটা তৈরি হয়েছে দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে ওয়েভ আর একটা হচ্ছে পার্টিকেল। ঠিক আছে? আর এবারে পার্টিকেল যদি একটা বা দুটো হয়, তাহলে তোমাকে নিউটনস ইকুয়েশন অফ মোশন বা হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন বা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন ব্যবহার করতে হবে। পার্টিকেল যদি হিউজ হয়, তোমাকে ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স ইউজ করতে হবে।
আর যদি পার্টিকেল না হয় ওয়েভ হয় তোমাকে ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি ইউজ করতে হবে। তাহলে এইগুলোকে মিলে যেটা দাঁড়ায় সেটাই তোমার বেসিক্যালি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। ঠিক আছে? স্যার, হ্যাঁ, বলো। বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সটা কি ক্লাসিক্যালে পড়ে? না, ক্লাসিক্যালের মধ্যে পড়ে না। ওটা হচ্ছে তোমার কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়ে। আর কোয়ান্টাম পার্টিকেলের জন্য ফের্মি-ডিরাক বা বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সটা পড়ে। ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য হচ্ছে শুধুমাত্র ম্যাক্সওয়েল-বোলজম্যান স্ট্যাটিস্টিক্সটা পড়ে। ঠিক আছে? এটা। আচ্ছা। আচ্ছা, তাহলে আমার এই ১ম পেজে কিন্তু চলে গেছে। আমি সেভ করা হয়নি তো, সেইজন্য এই সমস্যাটা হয়েছে। তাহলে যেটা বলছিলাম যে তোমার যেটা দাঁড়াচ্ছে যে মানে আমি আবার ওই স্টেটমেন্টটা আবার বলছি যে ঊনবিংশ শতাব্দীর শেষ ৩ দশক ধরে মানুষ কতকগুলো ঘটনা দেখল, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। এই স্টেটমেন্টটা থেকে কতগুলো প্রশ্ন তোমার মনে অটোমেটিক্যালি জাগবে। তারা হচ্ছে এরকম যে কি সেই ঘটনাগুলো, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। সেই কতগুলো ঘটনার কথা আমরা বলেছিলাম। তারপর যেটা হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্সটা কি? সেটা একটুখানি বোঝার দরকার পড়ল। তারপরে যেটা যে কোয়েশ্চেনটা মোটামুটিভাবে তোমার মনে আসবে সেটা হচ্ছে কেন ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করা সম্ভব হলো না? Why does classical physics fail to explain these phenomena? Why does classical physics fail to explain these phenomena? ক্লাসিক্যাল ফিজিক্স কেন এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারছে না? ঠিক আছে? Why does classical physics fail to explain these phenomena? মানে why does classical physics fail to explain these phenomena? ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে, হ্যাঁ, তাহলে কি বললাম? ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে কেন এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না? আর এর উত্তর যদি তুমি খুঁজতে যাও, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই যে তোমার ক্লাসিক্যাল ফিজিক্সে ধরে নেওয়া হয় যে এনার্জিটা একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি এবং এনার্জির দেওয়ানোটা যেকোনো আরবিট্রারি অ্যামাউন্টে ঘটে। এটা ক্লাসিক্যাল ফিজিক্সে ধরেই নেওয়া হয় যে এনার্জি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি এবং এনার্জির দেওয়া নেওয়াটা কন্টিনিউয়াসলি ঘটবে। কিন্তু এ বেশ কিছু ঘটনা, যেমন যে ঘটনাগুলোর কথা আমি এখানে উল্লেখ করেছি, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা ইত্যাদি। সেখানে যেটা দেখা যাচ্ছে যে নেচারে কিন্তু এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতেও এক্সচেঞ্জ হতে পারে। তাহলে তাহলে ক্লাসিক্যাল ফিজিক্স কেন ফেল করছে? তার মূল কারণটা হচ্ছে যে এনার্জি সরি তার মূল কারণটা হচ্ছে এনার্জি ইজ ডিসক্রিট অর কোয়ান্টাইজড। মানে ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, প্রত্যেক জায়গাতেই কিন্তু মূল যে সমস্যাটা সেটা হচ্ছে এই যে ক্লাসিক্যাল ফিজিক্সে ধরে নেওয়া হয় এনার্জি একটা কন্টিনিউয়াস, এবং রাদারফোর্ড মডেলের যে লিমিটেশন আছে সেখানেও তুমি দেখেছো যে এনার্জি এক্সচেঞ্জটা কন্টিনিউয়াসলি ঘটছে। এটা যদি হতো তাহলে কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারটা কোলাপস করে যায়। ও একটা অল্প সময়ের মধ্যেই হচ্ছে ইলেকট্রনটা নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা দিয়ে অ্যাটমিক স্ট্রাকচারটা পুরো কোলাপস করে যায়। তাহলে তোমার যেটা পরিষ্কার ব্যাপার সেটা হচ্ছে এই যে তোমার এই যে অ্যাটমিক লাইন স্পেক্ট্রামটা পেয়েছো কেন? কারণ এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ বলে। এটা নেচারে সত্যিই তাই। এনার্জি অনেক ক্ষেত্রেই হচ্ছে ডিসক্রিট বা কোয়ান্টাইজ। অর্থাৎ এনার্জি দেওয়া নেওয়াটা যেকোনো অ্যামাউন্টে ঘটবে না। কিন্তু প্যাকেট করে ঘটবে আরকি। এটা। তাহলে এনার্জিটা ডিসক্রিট আর কোয়ান্টাইজ, তার জন্যই কিন্তু বেসিক্যালি সমস্যাটা। আর স্যার এবার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে কেন এনার্জি ডিসক্রিট আর কোয়ান্টাইজ? তার নেক্সট প্রশ্নটা এখান থেকে অটোমেটিক্যালি আসে যেটা, সেটা হচ্ছে যে হোয়াই ইজ এনার্জি এক্সচেঞ্জ, why is না করে why does energy exchange take place in a discrete or quantized way? কেন এনার্জি এক্সচেঞ্জটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে ঘটছে? তার উত্তরটা হচ্ছে যে মানে কোয়ান্টাম পার্টিকেল বা সাবঅ্যাটমিক বা মাইক্রোস্কোপিক পার্টিকেল, তার ক্ষেত তার ক্ষেত্রে হচ্ছে তোমার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে। তাহলে দিস ইজ ডিউ টু, এইটা হচ্ছে ডিউ টু ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। বা অন্যভাবে বললে তার আগে একটা কথা বলি, দিস ইজ ডিউ টু হাইজেনবার্গ আনসার্টেনিটি। আগে আনসার্টেনিটি বলি, তারপর ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলবো। দিস ইজ ডিউ টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপল। ডিউ টু
হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আমি দেখব যে কোয়ান্টাম মেকানিক্স এর যেটা মূল ব্যাপার, মানে মূল যে ইন্ট্রিনসিক প্রিন্সিপাল সেটা হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল। এই আনসার্টেনটি প্রিন্সিপালটা আছে বলেই কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর যে প্রচন্ড মানে পিকুলিয়ার, স্ট্রেঞ্জ, অ্যাবসার্ড সকল অ্যাবসার্ড যে বিহেভিয়ার গুলো দেখতে পাওয়া যায়, তার অরিজিন কিন্তু বেসিক্যালি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের মধ্যে লুকিয়ে আছে। তাহলে আমি যেটা জানতে চাইলাম যে কেন এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ, তার কারণটা হচ্ছে যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা আছে বলে। তাহলে এইখান থেকে যে প্রশ্নটা তোমার নেক্সট যেটা জাগবে সেটা হচ্ছে যে হোয়াই ইজ দেয়ার এনি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল? কেন তোমার হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল একটা আছে? কেন হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আছে? তার উত্তর যখন খোঁজা হচ্ছে, উত্তরটা কি? না, এর উত্তরটা হচ্ছে মানে ডিউ টু ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছেই বলে কিন্তু তোমার হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা আছে। তাহলে দেখো, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে তাহলে পরপর করে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে তোমার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে, সেখানে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আছে, সেইখানে এনার্জিটা হচ্ছে ডিসক্রিট অর কোয়ান্টাইজ হয়ে যাচ্ছে, সেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে গেল। তাহলে এই যে মূল যে বক্তব্যটা দিয়ে আমাদের গল্প শুরু করেছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষ ৩ দশক ধরে মানুষ কতগুলো ঘটনা দেখছে যে ঘটনাগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তাহলে এই যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা কতগুলো প্রশ্নের জন্ম দিল। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কি সেই ঘটনা যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না? সে কতগুলো ঘটনা আমরা বলেছিলাম। তারপর আমরা পড়লাম যে হোয়াট ইজ ক্লাসিক্যাল ফিজিক্স। তারপর আমি বললাম যে কেন ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করলো? কারণ এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ বলে। কেন এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ? কারণ আনসার্টেনটি প্রিন্সিপাল আছে বলে। কেন আনসার্টেনটি প্রিন্সিপাল আছে? কারণ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে বলে। তাহলে দেখো মূল অসুবিধাটা কিন্তু তোমার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে স্টার্ট। তাহলে যদি তোমার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থাকে, যদি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থাকে, তাহলে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করবে। আর ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করলে তোমাকে একটা অল্টারনেটিভ রাস্তা বের করতে হবে। এবং সেই অল্টারনেটিভ রাস্তাটাই হচ্ছে তোমার সকল কোয়ান্টাম মেকানিক্স। তাহলে এটা হচ্ছে যে তাহলে নেক্সট কোশ্চেনটা অবশ্যই তোমার আসবে, হাউ ক্যান উই এক্সপ্লেন দিস ফেনোমেনা? যে ফেনোমেনা গুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, সেগুলো আমি তাহলে কেমন করে ব্যাখ্যা করব? হাউ ক্যান উই এক্সপ্লেন দিস ফেনোমেনা? কি করে ব্যাখ্যা করব? তার উত্তরটা হচ্ছে ইউজিং একটা নতুন মেকানিক্স, যে মেকানিক্সের নাম হচ্ছে তোমার সকল কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্স দিয়ে তোমাকে বেসিক্যালি এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। তার মানে দেখো, তাহলে এখন তুমি বুঝতে পারছো যে অন্ততপক্ষে যে ঘটনাগুলোর কথা আমি উল্লেখ করেছি, সেটা তোমার তার মধ্যে অবশ্যই হচ্ছে অ্যাটমিক লাইন স্পেক্ট্রা আছে। মানে বেসিক্যালি স্ট্রাকচার অফ অ্যাটম বা অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, এই রিলেটেড যে জিনিসপত্রগুলো আরকি, সেইগুলোকে যদি প্রপারলি এক্সপ্লেন করতে হয়, তাহলে ক্লাসিক্যাল লজ অফ ফিজিক্স দিয়ে তোমার চলবে না। তার জন্য তোমাকে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করতে হবে। বা কোয়ান্টাম ফিজিক্স তোমাকে ইউজ করতে হবে। তাহলে ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। আর এই যে স্যার কোয়ান্টাম মেকানিক্সটা, হ্যাঁ বলো, বলো। স্যার তাহলে স্ট্যাটিক্যাল থার্মোডাইনামিক্সে তো মাইক্রোস্কোপিক জিনিস নিয়ে আলোচনা করা হয়, কিন্তু ওটা তো স্ট্যাটিস্টিক্যাল তাহলে কোয়ান্টাম থার্মোডাইনামিক্স, হ্যাঁ, মেকানিক্স নয়। হ্যাঁ। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে কি হয়েছে বলো? স্যার ওখানে তো মাইক্রোস্কোপিক। হ্যাঁ, ওই তো মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স আরেকটু ব্রড ব্যাপার। মানে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স কি করে না, মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে কোন একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি বুঝবে তো? হ্যাঁ আচ্ছা, স্যার। তার মানে এর নরমাল ফিলোসফিটা কি, যে ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো কেমন বিহেভ করছে তোমাকে প্রথমে বুঝে নিতে হবে। বুঝে নিয়ে তার সাম কাইন্ড অফ একটা এভারেজিং আমি করব। করে আমি একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি বোঝার চেষ্টা করব। এবার ওই যে ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো কেমন করে বিহেভ করবে, সেটা ক্লাসিক্যাল লজ অফ ফিজিক্স মেইনটেইন করে নয়, তারা কোয়ান্টাম লজ অফ ফিজিক্স মেইনটেইন করে। মানে ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো তারা কোয়ান্টাম লজ অফ ফিজিক্স সেগুলোকে ওবে করবে বা কোয়ান্টাম মেকানিক্স ওবে করবে। সেইখান থেকে আমি একটা প্রপার্টি পাবো। এবার সেই প্রপার্টি গুলো সাম কাইন্ড অফ একটা এভারেজিং করব। করে একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি বুঝতে পারবো। মানে কোয়ান্টাম মেকানিক্যাল মানে ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলোকে কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিট করা, তারপর সেখান থেকে এভারেজ নেওয়া। এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর মূল ব্যাপার। মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর গোড়াটা থাকবে কোয়ান্টাম মেকানিক্স। তারপরে তুমি যে রেজাল্টটা পেলে সেইগুলো যে এভারেজিং যে প্রসেসটা, সেই এভারেজিং প্রসেসটা হচ্ছে তোমার অঙ্কের কারিকুরি চলবে। কিছু অ্যাসাম্পশনস থাকবে, কিছু অ্যাপ্রক্সিমেশন থাকবে, ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা।
তাহলে তোমাকে কি করতে হবে না, হাউ ক্যান ইউ এক্সপ্লেইন দিস ফেনোমেনন ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, এবারে এই যে কোয়ান্টাম মেকানিক্স বলা হলো, এই কোয়ান্টাম মেকানিক্সটা পার্টিকুলারলি মানে ইন দ্য নন রিলেটিভিস্টিক রিজিম, ইন দ্য নন রিলেটিভিস্টিক কেসেস আর কি, we have to use Schrodinger equation, we have to use Schrodinger equation। তার মানে এই যে মানে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করতে হবে বললাম। এবার কোয়ান্টাম মেকানিক্স জিনিসটা কি না, নন রিলেটিভিস্টিক কেস যদি হয়, নন রিলেটিভিস্টিক রিলেটিভিস্টিক এই দুটো তফাৎ আমরা পরে করব। মানে বেসিক্যালি কোন একটা ম্যাসিভ পার্টিকেল যার স্পিডটা যদি লাইট স্পিডের থেকে অনেক অনেক কম হয়, তখন তুমি তার জন্য নন রিলেটিভিস্টিক মেকানিক্স ইউজ করতে পারবে। তার নন রিলেটিভিস্টিক কেসে যেখানে মাসটা কনস্ট্যান্ট আর কি, হ্যাঁ, তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন। ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা, তাহলে এইটা দিয়ে কিন্তু তোমাদের সবকিছু শুরু করতে হবে। এছাড়া শ্রোডিঞ্জার ইকুয়েশনে কিছু অল্টারনেটিভ নিশ্চয়ই আছে। মানে হাইসেনবার্গ ইকুয়েশন না মোশন বলে একটা মোশন আছে, সেইভাবে তুমি ব্যবহার করতে পারো। কিন্তু আমাদের টোটাল আলোচনাটা হবে যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন বা শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে। আবার নন রিলেটিভিস্টিক কেস থেকে রিলেটিভিস্টিক কেসে যদি দাও, তখন শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে হবে না। তখন তোমাকে ডিরাক ইকুয়েশন ইউজ করতে হয় এগুলো। তাহলে মানে ব্যাপারটা কিরকম দাঁড়ালো দেখো, যে তোমার সেইভাবে যদি তুমি দেখো, মানে আমি ১ম এ জাস্ট তোমাকে একটু বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এই যে ঊনবিংশ শতাব্দীর শেষ ৩ দশক ধরে মানুষ যে ঘটনাগুলোকে দেখেছে, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। আমি জাস্ট বুঝতে চাইছি যে কেন ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, তার একটা উত্তর বলছি। এখন আমাকে মেনে নাও বা বিশ্বাস করে নাও। সেটা হচ্ছে এই যে ক্লাসিক্যাল ফিজিক্স ইট ইস টেকেন অ্যাজ গ্রান্টেড যে এনার্জি দেওয়া নেওয়াটা একটা তোমার কন্টিনিউয়াসলি ঘটবে, যেকোনো অ্যামাউন্টে ঘটবে। কিন্তু বাস্তবে দেখা যাবে যে না, এনার্জি এক্সচেঞ্জটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে ঘটছে। ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে যদি না ঘটতো, তাহলে তুমি কিন্তু অ্যাটমিক লাইন স্পেকটা কোনোভাবে এক্সপ্লেইন করতে পারছে না, সবসময় একটা কন্টিনিউয়াস স্পেকটা পেতে। তাহলে এক্সপেরিমেন্ট তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এনার্জি দেওয়াটা সত্যি, সত্যি ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হচ্ছে। এবারে অটোমেটিক্যালি যে প্রশ্নটা মনে জাগবে সেটা হচ্ছে এনার্জিটা কেন ডিসক্রিট বা কোয়ান্টাইজ? তার উত্তর হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে বলে। কেন হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে বলে। তাহলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেখান থেকে তোমার এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজড হবে। আর এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেখান থেকে এনার্জি ডিসক্রিট হওয়াটা, যেইটা এই পুরো জিনিসটা যে মেকানিক্স এর মধ্যে পড়ছে, সেটাই বেসিক্যালি তোমার কোয়ান্টাম মেকানিক্স। আর কোয়ান্টাম মেকানিক্স এ মানে ক্লাসিক্যাল মেকানিক্স ইউজুয়ালি জাস্ট নিউটনিয়ান মেকানিক্স বলা হয়। মানে ক্লাসিক্যাল মেকানিক্স মেইনলি গভর্নড হচ্ছে বাই দ্য নিউটনস ইকুয়েশন অফ মোশন। ঠিক একই রকম ভাবে কোয়ান্টাম মেকানিক্স ইস মেইনলি গভর্নড বাই দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। ওখানেও যেমন অনেকগুলো অল্টারনেটিভ আছে। নিউটনস ইকুয়েশন অফ মোশন এর সঙ্গে, সঙ্গে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন তুমি ইউজ করতে পারো। এখানেও অবভিয়াসলি শ্রোডিঞ্জার ইকুয়েশন এর সঙ্গে, সঙ্গে তুমি অবভিয়াসলি আরো যেটা বললাম হাইসেনবার্গ ইকুয়েশন অফ মোশন, এরেনফেস ইকুয়েশন অফ মোশন, এগুলো তুমি ইউজ করতে পারো আর। তাহলে দেখো, তাহলে আমাদের তাহলে কি পড়তে হবে দেখো। তাহলে তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে যদি আমি হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেমটাকে জাস্ট কোয়ান্টাম মেকানিক্যালি বুঝতে চাই, তাহলে আমাকে জাস্ট এই স্টেপ বাই স্টেপ, তাহলে মানে আমাকে যেটা করতে হবে আরকি, তাহলে ১ম এ তোমাকে এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বুঝতে হবে। ডুয়ালিটি বুঝতে হবে। সেইখান থেকে তোমাকে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বুঝতে হবে। সেইখান থেকে তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে হবে। সেইখান থেকে এনার্জি, আর সেইখান থেকে মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন আ আ তোমাকে শিখতে হবে। তার কিছু, কিছু জিনিসপত্র আছে আরকি। সেইটাকে তোমাকে এপ্লাই করতে হবে। এপ্লাই টু হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন সিস্টেম। তাহলে এই হচ্ছে আমাদের রাস্তাটা। তো আমরা নেক্সট যে জিনিসটা পড়তে চলেছি সেটা হচ্ছে তোমার এইরকম ভাবে পরপর করে জিনিসটা যাবে। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ১ম এ পড়বো। তারপর হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়বো। শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করব। সেখান থেকে আরো অনেক মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে কথাবার্তা বললে মানে এই রিলেটেড আরো বেশ কিছু, কিছু কথাবার্তা বলতে হবে আরকি। তারপর সেটাকে আমি এপ্লাই করব হাইড্রোজেন লাইক বা হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রাস্তাটা হবে। তাহলে ব্যাপারটা পরিষ্কার যে আমরা কেন ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বা শ্রোডিঞ্জার ইকুয়েশন এগুলো পড়তে চলেছি।
ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। আচ্ছা চলো। তো আমরা শুরুটাকে করছি জাস্ট ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি দিয়ে। দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিয়ে আসি একটু। হ্যাঁ, ঠিক আছে। পুরো ঠান্ডা পড়েছে বুঝছিস, এখানে ঝাড়গ্রামে খুব ঠান্ডা। পুরো সোয়েটার চাদর মুড়ি দিয়ে পড়াচ্ছে বুঝছিস। আচ্ছা, এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটা বোঝার জন্য তোমাকে একটু পিছিয়ে যেতে হবে। পিছিয়ে যাওয়া মানে হচ্ছে তুমি প্রথমে জাস্ট কতগুলো জিনিস বোঝার চেষ্টা করো যে লাইটের নেচারটা কি, মানে আলো অ্যাকচুয়ালি কি। হুম, এই নেচার অফ লাইটটা কি এটা যদি তোমাকে বুঝতে হয়, তুমি দেখবে যে কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে যেখানে লাইট না তোমার ওয়েভের মতো বিহেভ করে। দেয়ার আর মেনি এক্সপেরিমেন্টস where light behaves as a wave। মানে প্রচুর এক্সপেরিমেন্ট আছে যেখানে লাইট বিহেভস অ্যাজ এ ওয়েভ। আচ্ছা কি কি এক্সপেরিমেন্ট? তুমি যে কোনো ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করো, যেমন এক্স রে ডিফ্র্যাকশন। যে কোনো কোনো ইন্টারফারেন্স এক্সপেরিমেন্ট করো, যে কোনো পোলারাইজেশন এক্সপেরিমেন্ট করো। এই সমস্ত এক্সপেরিমেন্টে দেখবে তোমার লাইট অ্যাকচুয়ালি ওয়েভের মতো বিহেভ করছে। ঠিক আছে? আচ্ছা, আবার অন্য রকমের বেশ কিছু এক্সপেরিমেন্টস পাবে যেখানে কিন্তু লাইট পার্টিকেলের মতো বিহেভ করে। দেয়ার আর সাম আদার এক্সপেরিমেন্টস, দেয়ার আর other experiments where light behaves as a particle। যেমন কি, ধরো ফটো ইলেকট্রিক এফেক্টে, লাইট তোমার পার্টিকেলের মতো বিহেভ করবে। কম্পটন এফেক্টে লাইট পার্টিকেলের মতো বিহেভ করবে। তার মানে দেখা যাচ্ছে যে আলো কি সেটা ওয়েভ না পার্টিকেলে বোঝা খুব কঠিন ব্যাপার। কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট ওয়েভের মতো বিহেভ করে, কিছু কিছু এক্সপেরিমেন্ট লাইট পার্টিকেলের মতো বিহেভ করে। তাহলে সেইখান থেকে তুমি কি কনক্লুশন ড্র করতে পারো? তাহলে কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট যদি পার্টিকেলের মতো বিহেভ করে, কিছু কিছু এক্সপেরিমেন্ট যদি ওয়েভের মতো বিহেভ করে, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে তাহলে লাইট অ্যাকচুয়ালি কি না, আমি বলতে পারি যে লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার। আলোর একটা দ্বৈত সত্তা আছে, ডুয়েল ক্যারেক্টার। তারা কি কি না ওয়েভ অ্যান্ড পার্টিকেল। তাহলে আলো তোমার পার্টিকেলও না, লাইট ওয়েভও না। লাইট বেসিক্যালি একটা ডুয়েল ক্যারেক্টার আছে। লাইট হচ্ছে ওয়েভ অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল। কিছু কিছু এক্সপেরিমেন্টে ওয়েভ ক্যারেক্টারটা ম্যানিফেস্টেড হবে,
কিছু এক্সপেরিমেন্টে তোমার পার্টিকেল বা কর্পাসকুলার নেচারটা হচ্ছে তোমার ম্যানিফেস্টেড হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। এবারে দেখো যেটা কথা হচ্ছে গিয়ে আলো তার যদি ডুয়েল নেচারটা থাকে মানে বেসিক্যালি তুমি যদি দেখো যে ধরো এক্স-রে, এক্স-রে যখন তুমি এক্স-রে ডিফ্রাকশন দেখছো, সেই এক্স-রে ওয়েভের মতো বিহেভ করছে। আবার সেই এক্স-রে দিয়ে তুমি যদি কম্পটন ইফেক্ট দেখছো, এক্স-রে বেসিক্যালি পার্টিকেলের মতো বিহেভ করছে। তাহলে তাহলে বোঝার চেষ্টা করো যে এক্স-রে সেটা একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে মানুষ জানে। তুমি সেই মতো করে এক্স-রে ডিফ্রাকশন করেছো ১৯১২-১৩ সালে বিজ্ঞানী তোমার ব্র্যাগ, লাও তারা বেসিক্যালি এক্স-রে ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করেছিলেন। যেখানে এক্স-রে সে বেসিক্যালি ওয়েভের মতো বিহেভ করেছিল। মানে সে ডিফ্রাকশন দেখাতে পারত না। আবার ১৯২৩ সালে যখন কম্পটন ইফেক্ট এলো, তখন দেখা যাচ্ছে সেই এক্স-রেই হচ্ছে তোমার পার্টিকেল তার মতো বিহেভ করছে। তাহলে এইটা থেকে তোমার অটোমেটিক্যালি যে প্রশ্নটা মনের মধ্যে জাগবে সেটা হচ্ছে এই যে মানে যেটা বেসিক্যালি যে প্রশ্নটা জেগেছিল হচ্ছে ডি ব্রগলির মাথায় ১৯২৪ সালে। ডি ব্রগলি ভাবলেন যে এক্স-রে যেটাকে আমি এতদিন করে ওয়েভ হিসেবে জানতাম, কারণ ১৮৯৭ সালে এক্স-রে আবিষ্কার হয়েছে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে এবং সেইটা দিয়ে তুমি বেসিক্যালি মানে তুমি এক্স-রে ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করেছো। সেখান থেকে মানে এক্স-রের যে ওয়েভ ক্যারেক্টার সেটা বেসিক্যালি প্রমাণিত হয়ে গেছে। সেই এক্স-রে কিনা কম্পটন ইফেক্টে পার্টিকেলের মতো বিহেভ করছে। তাহলে যাকে আমি এতদিন ওয়েভ হিসেবে জানতাম সেই যদি পার্টিকেলের মতো বিহেভ করে, তো যাকে আমি পার্টিকেল জানি তার ওয়েভ হিসেবে বিহেভ করতে কি অসুবিধা আছে? তাহলে ইন 1924 de Broglie suggested that for every moving particle there is an associated wave. ডি ব্রগলি কি বলল? মানে দেখো ডি ব্রগলি অবজার্ভ করছেন যে এক্স-রে যাকে আমি এতদিন ওয়েভ হিসেবে জানতাম তার পার্টিকেলের ক্যারেক্টার আছে কম্পটন ইফেক্টে, যে কম্পটন ইফেক্ট ১৯২৩ সালে হয়েছে। তো তখন তিনি ভাবতে আরম্ভ করেন তাহলে ধরো ইলেকট্রন অ্যাজ ফর এক্সাম্পল। তো আমি পার্টিকেল হিসেবে জানি, তার কিন্তু ওয়েভ ক্যারেক্টার আছে। তিনি এক হাত এগিয়ে গিয়ে একদম জেনারেল একটা স্টেটমেন্ট করে দিলেন। সেটা হচ্ছে এই যে ডি ব্রগলি সাজেস্টেড দ্যাট ফর এভরি মুভিং পার্টিকেল there is an associated wave যাকে বলা হয় কল্ড দ্য ম্যাটার ওয়েভ। কারণ ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ বলে ম্যাটার ওয়েভ, কল্ড দ্য ম্যাটার ওয়েভ। আর ওয়েভলেংথ অফ দিস ম্যাটার ওয়েভলেংথ অফ দিস ম্যাটার ওয়েভ ল্যামডা সেটা কত? না h/p বা h/m। এই যেটা লেখাটা হলো সেটাই বেসিক্যালি তোমার ডি ব্রগলি হাইপোথিসিস। ডি ব্রগলির হাইপোথিসিস। তাহলে দেখো, তাহলে ডি ব্রগলি বেসিক্যালি ইন্সপায়ার্ড হচ্ছেন ডুয়েল নেচার অফ লাইট থেকে। লাইট আর যে দ্বৈত সত্তা আছে সেটা অলরেডি প্রুভড হয়ে গেছে। ডি ব্রগলি যেটা বললেন যে লাইট যেটাকে আমি ওয়েভ হিসেবে জানতাম তার যদি পার্টিকেলের ক্যারেক্টার থাকে তাহলে তাকে আমি পার্টিকেল হিসেবে জানি বা ম্যাটার হিসেবে জানি বা মাস হিসেবে জানি, তাহলে তার ওয়েভ ক্যারেক্টার থাকতে বাধা কোথায়? তিনি বললেন যে ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ যাকে বলা হচ্ছে ম্যাটার ওয়েভ। আর ওয়েভলেংথ অফ দিস ম্যাটার ওয়েভ সেটা বেসিক্যালি হচ্ছে ল্যামডা, সেটা h/p বা h/mp। এই একটা স্টেটমেন্ট তিনি বলে দিলেন। আচ্ছা, এবারে দেখো যে ধরো অ্যাজ ফর এক্সাম্পল ইলেকট্রন। ইলেকট্রনকে আমি কি জানি? না ইলেকট্রনকে আমি এতদিন ধরে পার্টিকেল হিসেবে জানি। সেই মতো করে বোর থিওরি হয়েছে। আর এবারে সেই ইলেকট্রনটাকে ডি ব্রগলি হঠাৎ কি বলতে আরম্ভ করলো? না ওটা ইলেকট্রনটা অ্যাকচুয়ালি পার্টিকেল না, ইলেকট্রন একটা ওয়েভ। এবারে কথাটা হচ্ছে যে ইলেকট্রনটা পার্টিকেল এইটা ধরে নিয়ে বোর থিওরি হয়েছে। সেই মতো করে এনার্জি এক্সপ্রেশন বের করা হয়েছে এবং সেখান থেকে স্পেক্ট্রা এক্সপ্লেন করা গেছে। মানে এক্সপেরিমেন্টালি মানে অনেক ঘটনাই ১৮৮৫ সাল অনওয়ার্ডস মানুষের জানা ছিল। অ্যাটমিক স্ট্রাকচার সংক্রান্ত বা অ্যাটমিক স্পেক্ট্রা সংক্রান্ত তার সবটাই মোর অর লেস বোর থিওরি দিয়ে এক্সপ্লেন করা গেছে এবং ১৯২১ সালে তার জন্য বেসিক্যালি বোরকে নোবেলও দিয়ে দেয়া হয়েছে।
এবার তুমি বোঝা যায় 1921-22 সালে তাকে বেসিক্যালি নোবেল দিয়ে দেয়া হয়েছে। 1922 সালে। তাহলে এবারে কথাটা হচ্ছে যে 1924 সালে হঠাৎ করে তোমার ডিবগলির মনে হলো যে ইলেকট্রন বেসিক্যালি পার্টিকেল না, ইলেকট্রন বেসিক্যালি ওয়েভ। এ তো লোককে মানবে না বাবা। তো সে তো বলবে তাহলে বোর থিওরি কি হলো? বোর থিওরি এত সাকসেসফুল থিওরি, বোর থিওরি এত লং লাস্টেড প্রবলেম গুলোকে পুরো সলভ করে দিয়েছে। বোর থিওরি অ্যাটমিক লাইন স্পেক্ট্রা এক্সপ্লেইন করতে পারছে, বোর থিওরি পামা সিরিজ এক্সপ্লেইন করতে পারছে, বোর থিওরি রিডবার্গ ইকুয়েশন এক্সপ্লেইন করতে পারছে, রিডবার্গ কনস্ট্যান্ট রিপ্রোডিউস করতে পারছে, রিজ কম্বিনেশন প্রিন্সিপাল এক্সপ্লেইন করতে পারছে। মানে এত কিছু করতে পারছে, হঠাৎ করে তুমি ভাই উড়ে এসে জুড়ে বসে বললে যে ইলেকট্রনটা আ ওয়েভ পার্টিকেল নয়, সে ওয়েভ। তোমার কথা মানবে কেন? মানতে পারে তখনই যদি তুমি জাস্ট ইলেকট্রনটাকে ওয়েভ হিসেবে ধরেও হচ্ছে তুমি বোর কোয়ান্টাইজেশন রুলটাকে এক্সপ্লেইন করে দিতে পারো। তাহলে ডিবগলির ফার্স্ট যেটা অ্যাটেম্প্ট হলো সেটা হচ্ছে এই যে ডিবগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি সেইখান থেকে কেমন করে বোরস কোয়ান্টাইজেশন রুলটাকে আনা যায়। ঠিক আছে? ডিবগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে কেমন করে বোরস কোয়ান্টাইজেশন রুলটাকে আনা যায়। আচ্ছা, তিনি যেটা বললেন, মানে ডিবগলি যেটা বললেন সেটা হচ্ছে এই যে ধরো মানে মানে যেটা ভীষণ ইম্পোর্টেন্ট আরকি। এবারে বলছে যে যখন তোমার ইলেকট্রনটা পার্টিকেল না ইলেকট্রনটা ওয়েভ, এবারে বোর থিওরিতে অরবিট গুলো ছিল স্টেশনারি। অর্থাৎ যখন কোন একটা ইলেকট্রন কোন একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরছে সে কিন্তু এনার্জি নেবেও না ছাড়বেও না। এবার ওয়েভের রেসপেক্ট এ যদি এনার্জি দেওয়া নেওয়াটা তোমাকে বন্ধ করতে হয় তাহলে অরবিট গুলো ওয়েভ গুলো হতে হবে স্টেশনারি ওয়েভ। মানে স্টেশনারি ওয়েভ মানে অন্যভাবে বলতে গেলে মানে আমি অন্যভাবে বলতে পারি স্টেশনারি ওয়েভ মানে হচ্ছে যে মানে যেটা ডিবগলি বলেছিলেন আরকি সেটা হচ্ছে এই যে টু হ্যাভ এ stationary orbit there must fit integral number of waves within the circumference of the orbit. কি বললাম? To have a stationary orbit there must fit an integral number of waves within the circumference of the orbit. এইটা হচ্ছে বোরের প্রথম অ্যাজাম্পশন। কিরকম ব্যাপারটা? একটু ভালো করে বোঝাই তোমাকে। ধরো তুমি বোর থিওরি অনুযায়ী একটা সার্কুলার অরবিটের কথা এরকম করে তুমি ভেবেছো। ঠিক আছে? এটা। কখন না ইলেকট্রনটা একটা পার্টিকেলের মতো করে যখন যাচ্ছে তুমি এরকম করে ভাবছো। আচ্ছা, এবারে কি হলো? এবারে মানে বোর বললেন যেটা, এই সরি ডিবগলি যেটা বললেন যে এখন ইলেকট্রনটা তোমার বেসিক্যালি নয়, তোমার আ কতগুলো ভাগে ভাগ করে নিই ছবিটাকে ভালো করে আঁকার জন্য। হ্যাঁ। এবারে বলল যে এই ইলেকট্রনটা পার্টিকেলের মতো নয়, সে কি তার বদলে সে কেমন না সে বেসিক্যালি তোমার ওয়েভ। সে বেসিক্যালি এখন এইরকম ভাবে যাচ্ছে, ওয়েভের মতো করে যাচ্ছে। সাপের মতো বেঁকে যাচ্ছে। মানে আমি ওয়েভটাকে জাস্ট এইরকম ভাবে দেখাচ্ছি আরকি। এরকম ভাবে যাচ্ছে। এটা। ঠিক আছে? তাহলে কি হলো দেখো যে এই যে পার্টিকুলার কেসে এইখান থেকে এইটা একটা ওয়েভ, এই দুটো ওয়েভ, এই ৩ টে ওয়েভ, এই ৪ টে ওয়েভ, এই ৫ টা ওয়েভ। তার মানে এই পার্টিকুলার কেসে ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস ফিট করেছে উইথিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট। তার মানে এইটা কিন্তু তোমার সো কল্ড অ্যালাউড। এটা অ্যালাউড। মানে অ্যাকর্ডিং টু তোমার সো কল্ড যেটা ডিবগলিস যে হাইপোথিসিস, হ্যাঁ? বা এটা কোনো সময় ডিবগলিস কোয়ান্টাইজেশন রুল ও বলা হয় আরকি। সেই মতো করে কিন্তু এটা অ্যালাউড হলো। কারণ উইথিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট দেয়ার ফিট অ্যান ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস এটা। তার মানে এই পার্টিকুলার কেসে এইটা জাস্ট সিম্পলি মানেটা কি? মানেটা হচ্ছে যে 2 পাই r যদি r টা রেডিয়াস হয় তাহলে 2 পাই r হচ্ছে তোমার বেসিক্যালি সার্কামফারেন্স টা সেইখানে কি হবে? না ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস তোমার ফিট করবে। যেখানে উইথ n এর ভ্যালুটা ১, ২, ৩ ডট। মানে এইটা বেসিক্যালি বলা হচ্ছে। যেটা মুখে বলা হয়েছে না? To have a stationary orbit there must fit an integral number of waves within the circumference of the orbit. এটা ধরো ১ নম্বর একটা ইকুয়েশন আমি দিয়ে রাখলাম। এটা। মানে বেসিক্যালি এটা অ্যালাউড। আর যদি তুমি এরকম একটা আঁকতে
ধরো তুমি এই 1 2 3 4 তো এরকম ধরো, এরকম মানে এখানে কি পরিষ্কার দেখো ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস কিন্তু এখানে ফিট করছে না, ঠিক আছে? ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস কিন্তু এখানে তোমার ফিট করছে না। মানে এই পার্টিকুলার কেসে দেখো এই যে কন্ডিশনটা 2 পাই এর ইকুয়াল টু n ল্যাম্বডা, এটা এই কন্ডিশনের ক্ষেত্রে ভ্যালিড হচ্ছে, কারণ এই সার্কামফারেন্স অফ দ্য অরবিটে তোমার ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস আছে, কিন্তু এইখানে সেটা নেই বলে এটা হচ্ছে নট অ্যালাউড। তাহলে এইটা হচ্ছে যেটা, এইটাকে আমরা অনেক সময় বলি যে ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন রুল। তাহলে এইটা কিন্তু ডি ব্রগলি অ্যাডিশনালি ধরে নিলেন টু 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 গেট দ্য বোর কোয়ান্টাইজেশন রুল। কি বললেন না, ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন রুলটা হচ্ছে টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট অ্যান ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট আর 2 পাই ইকুয়াল টু n ল্যাম্বডা। আর এবারে তোমার অলরেডি ডি ব্রগলিজ হাইপোথিসিস তোমায় কি বলেছে? ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি তোমায় কি বলছে? ওয়েভ ডুয়ালিটি যেটা বলছে যে ল্যাম্বডা ইকুয়াল টু এইচ ওভার পি ইকুয়াল টু এইচ ওভার এম ভি। এটা এটা ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলছে ল্যাম্বডা ইকুয়াল টু এইচ ওভার এম ভি, আর এইখান থেকে তুমি পাচ্ছ 2 পাই ইকুয়াল টু n ল্যাম্বডা। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ? ফ্রম ইকুয়েশন 2 তুমি কি পাচ্ছ? দেখো 2 পাই r ইকুয়াল টু n, ল্যাম্বডার জায়গায় তুমি এইচ ওভার এম ভি বসিয়ে দাও। তাহলে এখান থেকে দেখো এই এম ভি আর এখানে গুণ হয়ে গেল, এম ভি আর ইকুয়াল টু হয়ে গেল n এইচ ওভার 2 পাই তোমার হয়ে গেল। এইচ ওভার 2 পাই হয়ে গেল এইটা, উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট। এটা এখানে এখানে n এর ভ্যালুটা 1 2 3 যেহেতু ছিল, তাহলে এই যেটা হলো দেখো যে mvr ইকুয়াল টু n h ওভার 2 পাই, দিস ইজ দ্য বোর কোয়ান্টাইজেশন রুল। বোর কোয়ান্টাইজেশন রুলটা কিন্তু তুমি এখান থেকে বুঝে নিতে পারলে। তাহলে দেখো এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি মানে বেসিক্যালি ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে, তুমি যদি সেটা ধরে নাও, আর তার সঙ্গে যদি তুমি এই দুটো জিনিস মেনে নাও আর কি, যে টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট আর 2 পাই ইকুয়াল টু n ল্যাম্বডা, আর ওই ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ অ্যাকর্ডিং টু ডি ব্রগলিজ হাইপোথিসিস ল্যাম্বডা ইকুয়াল টু h ওভার p বা h ওভার mv যদি তুমি ধরে নাও, তাহলে দেখো mv আর ইকুয়াল টু n h ওভার 2 পাই বেরিয়ে গেল। অর্থাৎ বোর কোয়ান্টাইজেশন রুলটা কিন্তু তুমি পরিষ্কারভাবে পেয়ে গেলে। তাহলে দেখো যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি সেইটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি এই বোরস কোয়ান্টাইজেশন রুলটাকে এনে ফেলতে পারছে। আর এইখানে স্যার একটা কথা একটু, হ্যাঁ বলো বলো। স্যার ডি ব্রগলিওটা কি করে বুঝলেন 2 পাই আর ইকুয়াল টু n ল্যাম্বডাই হবে? হ্যাঁ, মানে এবারে জিনিসটা বরং উল্টো দিক দিয়ে বোঝা ভালো। মানে আচ্ছা আচ্ছা কি করে ভাবলেন সেটা একটুখানি বলে নিই। সেটা হচ্ছে যে তুমি যদি ওয়েভ তো জানো, ওয়েভের ক্ষেত্রে না তোমার ওই স্ট্যান্ডিং ওয়েভ বলে একটা গল্প আছে। স্ট্যান্ডিং ওয়েভ হলে তোমার সবসময় হচ্ছে এই সিচুয়েশনটা হবে যে তুমি হয়তো এই গোল ওয়েভ দেখোনি, কিন্তু এরকম ওয়েভ নিশ্চয়ই দেখেছো। মানে ধরো লেটস সে দুটো হ্যাঁ, এদিকে ধরো একটা দেওয়াল আছে, আর ধরো এদিকে একটা দেওয়াল আছে এইটা। তো এইখানে তোমার স্ট্যান্ডিং ওয়েভ যদি পেতে হয়, কোনো কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি না হতে হয় না, তাহলে তোমার কিন্তু এইখানে ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভসই কিন্তু সবসময় ফিট করতে হয়। এইটাই, যাতে করে হচ্ছে ধাক্কা খেয়ে যখন সে ফিরবে সে আবার এই বরাবরই ফিরবে। ঠিক আছে? এইটা আরকি। তাহলে এইগুলো আরকি। মানে বেসিক্যালি এইটাকে তুমি অন্যভাবে বলতে গেলে না, এটাকে এইরকম ভাবে বলে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিq, এইটা হচ্ছে n ইনটু ল্যাম্বডা হয়। এটা হচ্ছে তোমার জেনারেল রুলটা। সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিq হচ্ছে তোমার n ইনটু ল্যাম্বডা। এটা হচ্ছে জেনারেল রুলটা উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট। এখানে q টা হচ্ছে একটা তোমার জেনারেলাইজড পজিশন। এটা হচ্ছে জেনারেলাইজড পজিশন। তুমি কিন্তু পার্টিকুলার বক্সের ক্ষেত্রে দেখো, ধরো এরকম একটা হলো যে একটা পার্টিকুলার বক্স প্রবলেম তুমি কনসিডার করছো। ধরো একটা ফ্রি পার্টিকেল, এখানে তোমার x ইকুয়াল টু 0, এটা ধরো x ইকুয়াল টু l। এই ধরো পার্টিকেল পোটেনশিয়াল এনার্জিটা ভেতরটা 0, আর বাইরে পোটেনশিয়াল এনার্জি ধরো vx টেন্ডস টু ইনফিনিটি, এদিকে হচ্ছে vx সমান টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এরকম একটা সিচুয়েশন আছে। ঠিক আছে? তাহলে এই যে পার্টিকুলার কেসটায়
তোমার যদি বক্স লেন্থটা L হয় তাহলে কি হচ্ছে? এইখান থেকে যাবে আবার এখানে ফিরবে। তাহলে এইখানে যখন তুমি সাইক্লিক ইন্টিগ্রাল অফ dq টাকে করবে, এইটা বেসিক্যালি তোমার 2L অর্থাৎ এই গেল আর ফিরল। মানে এই পার্টিকুলার কেসে কি আগের জায়গায় ফেরা মানে হচ্ছে যদি তোমার রেডিয়াসটা r হয়, তা 2 পাই আর অ্যাঙ্গেল ঘোরা মানে হচ্ছে তোমার সাইক্লিক ইন্টিগ্রাল অফ dq টা হলো। আর এইখানে সাইক্লিক ইন্টিগ্রাল অফ dq টা মানে বেসিক্যালি টুয়াইস L হলো এইটা। সেইটা হতে হবে কত? n ইনটু ল্যামডা এইটা। আচ্ছা এবারে দেখো তোমার এইখান থেকে n মানে দুটো জিনিস তুমি করতে পারো। একটা হচ্ছে তোমার এই বক্স লেন্থটা হচ্ছে n ইনটু ল্যামডা বাই 2 মানে যদি তুমি বক্সের মধ্যে ওয়েভ ফিট করতে চাও না, আইদার তোমার হাফ ওয়েভ ফিট করবে, না হলে একটা, না হলে দেড়টা, না হলে দুটো এরকম ভাবে ফিট করবে। যেখানে n এর ভ্যালুটা হচ্ছে ১, ২, ৩ একটা ইম্পোর্টেন্ট জিনিস তোমার বোঝার দরকার আছে। আরেকটা কি যেহেতু তোমার p টা যেহেতু ল্যামডাটা হচ্ছে তোমার h/p ল্যামডাটা কিন্তু h/p অ্যাকর্ডিং টু ডি ব্রগলির হাইপোথিসিস। সেখান থেকে তুমি p টা পেয়ে যাচ্ছ কত? না h/ল্যামডা। মানে h/ল্যামডাটা এখান থেকে কত পেয়ে যাচ্ছ? না 2L উপরে n হলো। তার মানে দেখো মোমেন্টামটা হয়ে যাচ্ছে তোমার nh বাই টুয়াইস L। এটা হলো উইথ n ভ্যালু হচ্ছে তোমার ১, ২, ৩ ডট, 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 ডট। তাহলে এবারে উইদিন দ্য বক্স বা ইনসাইড দ্য বক্স তো কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। Vx টা 0 বলা আছে। তো ইনসাইড দ্য বক্স পুরো এনার্জিটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ইনসাইড দ্য বক্স টোটাল এনার্জিটাই তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি। সেটা কত? p স্কয়ার বাই টুয়াইস m হবে। তো এখান থেকে দেখা এটা এনার্জির এক্সপ্রেশন বেরিয়ে গেল n স্কয়ার h স্কয়ার বাই হচ্ছে তোমার 8ml স্কয়ার। এইটা। তুমি জাস্ট এখানে p স্কয়ারের জায়গায় n স্কয়ার h স্কয়ার বাই 4l স্কয়ার বসিয়ে দাও। তাহলে n টা হয়ে যাচ্ছে n স্কয়ার h স্কয়ার বাই 8ml স্কয়ার উইথ n ইকুয়াল টু ১, ২, ৩ মানে এই যে সকল রুলটা এই রুলটাকে শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই সত্যি হবে সেরকম নয়। এই রুলটা কিন্তু সবের ক্ষেত্রেই সত্যি। এটাকে ওই জন্য আমরা অনেক সময় বলি যে ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন রুল আরকি। মানে এটা দিয়ে তুমি পার্টিকেল ইন আ বক্স বা আরো অনেক সিস্টেমের ক্ষেত্রেও তুমি এনার্জি ক্যালকুলেট করে নিতে পারো আরকি ডি ব্রগলি। যেমন ওই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল দিয়ে তুমি ডিসক্রিট এনার্জি বের করে ফেলতে পারো না? এখানেও তাই। এটা ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন রুল। ডি ব্রগলির কোয়ান্টাইজেশন রুলটাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু যখনই ওরকম কোনো পিরিয়ডিক মোশন থাকবে আরকি তার জন্য তুমি এনার্জি এক্সপ্রেশন বের করে নিতে পারো। যেমন পার্টিকেল ইন আ বক্সের ক্ষেত্রে এটা আমি দেখালাম। এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য এটা ইম্পোর্টেন্ট না। হাইড্রোজেন অ্যাটমের কেসটা তো আমি এখানে বলে দিয়েছি যে ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে তুমি কেমন করে বোরস কোয়ান্টাইজেশন রুলটাকে নিয়ে আসতে পারো। হ্যাঁ? সেটা এখানে জাস্ট বলে দেয়া হয়েছে। ঠিক আছে? আমি একটুখানি আন্ডারলাইন করে দিই। হুম, এটা। ঠিক আছে? জিনিসটা? পরিষ্কার তো? হ্যাঁ স্যার। আচ্ছা তার মানে ওই ইলেকট্রনের ওয়েভটা একটা স্ট্যান্ডিং ওয়েভ। একদমই। না হলে তোমার স্টেশনারি অরবিট পাবে না। না হলে কি হবে বলতো? ডিস্ট্রাকটিভ বা কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হবে। ইন্টারফেয়ারেন্স হলে এনার্জি গেইন হয়ে যাবে, এনার্জি লস হয়ে যাবে। ওই এনার্জি গেইন বা লসটাকে আটকানোর জন্যই হচ্ছে তোমাকে স্ট্যান্ডিং ওয়েভ হতে হবে এবং তার জন্য তোমার ওই সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ টা n ল্যামডা হতে হবে। হ্যাঁ, তার মানে একটা অরবিটে এনার্জি কনস্ট্যান্ট থাকছে। একদমই। একটা মানে এই যে স্টেশনারি অরবিটের মানেই হচ্ছে যে একটা অরবিটে এনার্জিটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? হুম, হুম। আর এবারে তুমি এখান থেকে ২-১ টা জিনিস বলে দিই। সেটা হচ্ছে যে এই যে তোমার এই যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা, সেই ওয়েভটা কেমন ওয়েভ? তাহলে নেচার অফ যদি ম্যাটার ওয়েভটা দেখি, মানে ম্যাটার ওয়েভটা যেটা, ম্যাটার ওয়েভ মানে হচ্ছে তোমার ওই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অনুযায়ী প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে তো অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে। যে ওয়েভটাকে বলছে ম্যাটার ওয়েভ। নেচার অফ ওয়েভ কি? এটা বেসিক্যালি তোমার ওয়েভ প্যাকেট। ওয়েভটা বেসিক্যালি তোমার একটা ওয়েভ প্যাকেট। আচ্ছা ওয়েভ প্যাকেট মানে কি? মানে এটা কি হয় না ওয়েভ প্যাকেট বেসিক্যালি এইটা বেসিক্যালি হচ্ছে মানে এ সুপারপজিশন অফ ফাইনাইট বাট লার্জ নাম্বার অফ a superposition of finite but large number of waves with different momentum. মানে সুপারপজিশন অফ ফাইনাইট নাম্বার অফ ওয়েভস, ফাইনাইট বা লার্জ নাম্বার অফ ওয়েভস উইথ ডিফারেন্ট মোমেন্টাম, তাদের একটা সুপারপজিশন নিতে হয়।
মানে অনেকগুলো ধরো ঢেউ আছে, ঢেউ একে অপরের ঘাড়ে গিয়ে পড়ছে, পড়লে কেমন দেখতে হবে জিনিসটা? যদি আমি এটা x ডিরেকশন বরাবর ভাবি, মানে জিনিসটা কিরকম? আমি জাস্ট তত ভালো ছবিটা আঁকতে পারবো না। দেখবে অনেকগুলো ওয়েভ যদি সুপারপোজ করে না, তুমি দেখবে এটা তোমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখতে পাবে যে একটা জায়গা থাকে যে জায়গায় না ওয়েভের অ্যামপ্লিটিউডটা হঠাৎ করে খুব বেশি হয়ে যায়। তারপরে অ্যামপ্লিটিউড গুলো আস্তে, আস্তে, আস্তে এমনি, এমনি হয়ে যাচ্ছে কি রে? যা, যা অবস্থা আমাকে আবার সব পুরোটাই মানে নষ্ট হয়ে যাবে। ঠিক? কেটে, কেটে করলে হতো। এটা হচ্ছে ওয়েভ প্যাকেট। ঠিক আছে? তাহলে ওয়েভ প্যাকেট এরকম দেখতে। মানে এটা হচ্ছে সুপারপজিশন অফ ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ মানে মানে সুপারপজিশন অফ ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম যেটা দেয় সেটা যখন ওয়েভ প্যাকেট। এটাকে বলে ওয়েভ প্যাকেট। এবং ম্যাটার ওয়েভ কেমন? না ম্যাটার ওয়েভ কিন্তু বেসিক্যালি একটা হচ্ছে ওয়েভ প্যাকেট। এটা একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? মানে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভকে বলে ম্যাটার ওয়েভ। ম্যাটার ওয়েভ গুলো হচ্ছে এরকম টাইপের দেখতে হয়। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে যে এই যে পার্টিকেলের যে ওয়েভ ক্যারেক্টার আছে, সেই পার্টিকেলের সঙ্গে ওয়েভ ক্যারেক্টারটা না সবসময় যে তুমি বুঝতে পারবে সেরকম নয়। এবার কখন বুঝতে পারবে, কখন বুঝতে পারবে না। তুমি ধরো লেটস সে একটা ঢিল ছুঁড়ে দিলে। তাহলে একটা মুভিং পার্টিকেল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে। তার মানে কি সেটা ওয়েভের মতো ঢেউ খেলে, খেলে যাবে? তা হবে না কিন্তু। এবারে কখন তোমার অ্যাকচুয়ালি ওয়েভ ক্যারেক্টার ইম্পোর্টেন্ট আর কখন ওয়েভ ক্যারেক্টার ইম্পোর্টেন্ট নয় সেটা বোঝার জন্যে ধরো আমি এরকম একটা বললাম যে এল একটা টার্ম আমি ডিফাইন করলাম। এলটা হচ্ছে সিস্টেম সাইজ। আর সিস্টেম সাইজ মানে হচ্ছে ধরো যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ তুমি কনসিডার করছো সেই পার্টিকেলের তোমার ডায়ামিটার হতে পারে। অথবা তুমি ধরো তুমি একটা পার্টিকেলের সঙ্গে আরেকটা পার্টিকেলে ইন্টারেক্ট করছো। তাহলে যে পার্টিকেলটার সঙ্গে ইন্টারেক্ট করছো তার রেডিয়াস হতে পারে। তো এইটাকে আমি জাস্ট নরমালি সিম্পল সাইজ মানে সিস্টেম সাইজ বলছি। আর ল্যাম্বডাটা হচ্ছে ধরো তোমার ডি ব্রগলি ওয়েভলেংথ। ডি ব্রগলি ওয়েভলেংথ। তাহলে এবারে এইটাও লেন্থের ডাইমেনশন, এটাও লেন্থের ডাইমেনশন। এই দুটো আমি কম্পেয়ার করব। যদি এমন হতো যে ইফ ধরো ল্যামডাটা ইজ মাচ মাচ লেস দ্যান এল মানে তোমার ডিবাগল ওয়েভলেংথ সিস্টেম সাইজের থেকে অনেক অনেক ছোট দেন ওয়েভ ক্যারেক্টার ওয়েভ ক্যারেক্টার অফ দ্য পার্টিকেল ইজ ইনসিগনিফিক্যান্ট। হ্যাঁ, তখন কিন্তু এই পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টারটা ইনসিগনিফিক্যান্ট। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি ব্যাপারটাকে এইরকম করে ভাবো। ধরো আমি একটা ডিসটেন্স তোমায় বলে দিলাম। এইখান থেকে এতখানি ডিসটেন্স তোমায় বললাম এইটা। ধরে নাও এই লেন্থটা হচ্ছে তোমার বেসিক্যালি এল। ঠিক আছে? এই লেন্থটা হচ্ছে এল। ঠিক আছে? আচ্ছা এবারে ল্যাম্বডা যদি মাঝ, মাঝ লেস দ্যান এল হয় তার মানে ব্যাপারটা কি? যে এক্ষেত্রে তোমার এই যে সকল ওয়েভ লেংথ গুলো হচ্ছে খুব, 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 খুব ছোট হয়ে যাচ্ছে। তাহলে এবারে তুমি যদি এটাকে আরো ছোট করে দাও, আরো ছোট করে দাও তাহলে কি হবে? তুমি যদি একটু দূর থেকে দেখো মনে হবে কি? এটা ওয়েভ ক্যারেক্টারটা আছে তুমি প্রায় বুঝতেই পারবে না। মনে হবে একটা অ্যাজ ইফ যেন পার্টিকেলের মতো জিনিসটা মুভ করছে। আচ্ছা এবার উল্টো দিকে যদি এমন হতো অন দ্যা আদার হ্যান্ড মানে এটা দেখবে শোয়েব আক্তার ধরো সচিনকে বল করছে। হ্যাঁ? বা তুমি নিজে একটা ঢিল ছুঁড়ে দিলে। তার ক্ষেত্রে সিচুয়েশনটা এরকম হবে। দেখেন। আচ্ছা অন দ্যা আদার হ্যান্ড যদি এমন হতো যে ইফ ল্যামডাটা গ্রেটার অর অফ দ্যা অর্ডার অফ এল যদি এইটা হতো দেন ওয়েভ ক্যারেক্টার অফ দ্যা পার্টিকেল ইজ সিগনিফিক্যান্ট। তখন কিন্তু তোমাকে পার্টিকেলটাকে কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল ধরে তোমাকে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করতে হবে। মানে ব্যাপারটা এরকম যে তুমি ধরো ওই এলটাই হয়তো তুমি নিলে, ধরো এল লেন্থটাই তুমি নিয়েছো কিন্তু ওয়েভটা ধরো এরকম দেখতে।
এরকম ধরো আমি তুমি ভাবছি। তাহলে এখানে ওয়েভলেংথ মানে ১ সেকেন্ড এটাকে ঠিক করে নিই। ধরেন আমি ২ টো ওয়েভ জাস্ট লিখেছি। ওই হবে না? বাহ! দেখে এই ধরো ২ টো ওয়েভ তুমি কনসিডার করছো। তো এই পার্টিকুলার কেসে দেখো ওয়েভলেংথ আর এল মানে ওয়েভলেংথ আর এল এর রেসপেক্ট নেগলিজিবল স্মল তুমি বলতে পারছো না। তারা গেটার বা অফ দ্যা অর্ডার অফ আরকি। এখানে গেটার না মানে ল্যামডাটা বেসিক্যালি L/2 এর সঙ্গে সমান হচ্ছে আরকি। এরকম একটা সিচুয়েশন পাবে। তাহলে এই পার্টিকুলার কেসে কিন্তু ওয়েভ ক্যারেক্টারটা কিন্তু তোমার সিগনিফিক্যান্ট হবে তখন কিন্তু ওয়েভ ক্যারেক্টার তোমাকে কনসিডার করতে হবে। তার মানে যেটা আমি এখানে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এই যে পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার আছে, হ্যাঁ, এটা সত্যি। সমস্ত মুভিং পার্টিকেলের ক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টার আছে। তার মানে ওটা নিয়ে অত মাথামাতি করার দরকার নেই। তুমি দেখবে যে যখন তোমার সিস্টেম সাইজটা তোমার ডিবাগড ওয়েভলেংথ এর সঙ্গে কম্পারেবল হচ্ছে তখনই শুধুমাত্র ওয়েভ ক্যারেক্টারটা ইম্পোর্টেন্ট। আর যদি এমন হয়ে যায় যে ওয়েভলেংথ অ্যাসোসিয়েটেড উইথ দ্যা পার্টিকেল হুইচ ইস মাচ লেস দ্যান দ্যা সিস্টেম সাইজ তখন কিন্তু তোমাকে এইটা নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নেই। মানে তুমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো তুমি ধরো একটা ইলেকট্রনের কথা বলছো। একটা ইলেকট্রন। ইলেকট্রন তার মাসটা ধরে নাও ফর দ্যা টাইম বিং হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি এরকম টাইপের। আর ধরে নাও এই ইলেকট্রনের ভেলোসিটিটা অফ দ্যা অর্ডার অফ এই লাইটের ভেলোসিটির ১০০ ভাগের ১ ভাগ মোটামুটি ভাবে। হ্যাঁ? লাইটের ভেলোসিটি ১০০ ভাগের ১ ভাগ। তার মানে এটা কেমন হয়ে যাবে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। মানে লাইটের স্পিড কত হয়? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড তাকে ১০০ দিয়ে ভাগ করে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। তো এর সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেংথ কত হবে? h/mv কত হচ্ছে না 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড এটা হলো তোমার h এর ভ্যালু, প্লাঙ্ক কনস্ট্যান্ট এর ভ্যালু। মাস অফ দ্যা ইলেকট্রন হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আর লাইটের স্পিড ধরে নাও 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। তাহলে কি হলো দেখো এই 6.626 বাই 9.11 ইন্টু 3 এটা ছাড়াও হচ্ছে 10 টু দি পাওয়ার কত হচ্ছে দেখো তোমার বেসিক্যালি -9 এর মতো হচ্ছে। তাই তো? তাহলে এইটা তোমার এইটা যদি তুমি করো এটা সামথিং একটা ফ্যাক্টর ইনটু তোমার এই অ্যাংস্ট্রম বা এই অর্ডারের একটা কিছু দাঁড়াবে তোমার। এটা 10 টু দি পাওয়ার -10 করে ফেললে এখানে একটা ফ্যাক্টর জাস্ট থেকে যাবে। হ্যাঁ? তাহলে তোমার ৩ ৯ ২৭ এখানে ৬৬ মানে ওই মোটামুটি ২ এর মতো ২ ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার মানে অফ দ্যা অর্ডার অফ অ্যাংস্ট্রম হয়ে যাবে। তাহলে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেংথটা অফ দ্যা অর্ডার অফ অ্যাংস্ট্রম। আচ্ছা এবারে এইটার সঙ্গে তুমি কম্পেয়ার করো ধরো একটা ক্রিকেট বল। ক্রিকেট বল। আচ্ছা ক্রিকেট বলের মাসটা হচ্ছে হয় তোমার ১৬০ গ্রামের মতো তাহলে 160 × 10 টু দি পাওয়ার -3 কেজি। এটা হলো। আর একটা ক্রিকেট বল যখন করা হয় তার নরমাল স্পিডটা ধরো ১৪০-১৫০ কিলোমিটার পার আওয়ার তাহলে ১৫০ × 10 টু দি পাওয়ার 3 বাই তোমার ৩৬০০ এত মিটার পার সেকেন্ড মানে ১৫০ কিলোমিটার পার আওয়ার তাহলে কিলোমিটার থেকে মিটার করলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে আর তাকে তুমি জাস্ট টাইম দিয়ে ভাগ করে দিলে ৩৬০০ করে এটা মিটার পার সেকেন্ড হলো। তাহলে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেংথ যদি h/m/v তুমি করো সেটা কত হচ্ছে? না h টা হচ্ছে 6.626 × 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। এইটা ডিভাইডেড বাই তোমার মাস ইনটু ভেলোসিটি। মাসটা হচ্ছে 160 × 10 টু দি পাওয়ার -3 এর মতো। আর এইটা হয়ে যাচ্ছে 150 × 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার 3 বাই ৩৬০০ এইটা। আচ্ছা এইটা ছিল তোমার কেজি, এটা মিটার পার সেকেন্ড এইটা। এটা কেমন দাঁড়াচ্ছে দেখো অফ দ্যা অর্ডার অফ 6.626 নিচে ধরে নাও তোমার 60 আছে, ধরে নাও 15 আছে, উপরে ধরে নাও তোমার 36 আছে ইনটু 10 টু দি পাওয়ার কত হবে? না এখানে -34 আছে। আর এইখানে হচ্ছে তোমার ১০ মানে 0 এর -2 আর এইটা এখানে চলে গেল বেসিক্যালি -1 তার মানে আমি শূন্যগুলো তা কি করছি মানে 0 গুলো তাহলে এই একটা 0 এই একটা 0 তো তুমি কেটে দিলে। এই একটা 0 বেড়ে গিয়ে এটা 2 হয়ে গেল। তাহলে এটা -1 হয়ে গেল। এটা মানে -5 এর মতো হয়ে গেল। -5 মিটার এরকম অর্ডারে তোমার দাঁড়াবে। তবে আরো সব ফ্যাক্টর আছে। তাহলে এবারে খেয়াল করে দেখো।
যে এইখানে ওয়েভলেন্থটা হচ্ছে তোমার ল্যামডা সাইজের। এবারে ক্রিকেট বল, সে বলের রেডিয়াস বলো বা বলটা যে ব্যাটের সঙ্গে লাগছে বা উইকেটের সঙ্গে লাগছে তাদের ডাইমেনশন তুমি কম্পেয়ার করো। তাহলে এই পার্টিকুলার কেসে কি হবে? তোমার যেখানে ডিভাইড ওয়েভলেন্থ টা 10⁻35 মিটার অর্ডারের, আর সেখানে কি হচ্ছে? এই বলের রেডিয়াস বা ইত্যাদি কিছু সেন্টিমিটারের অর্ডারে, তার মানে 10⁻2 মিটার এই অর্ডারের। তার মানে পরিষ্কার এই পার্টিকুলার কেসে ল্যামডাটা সত্যি হচ্ছে মাঝ লেস দ্যান এল। যখন তুমি একটা ক্রিকেট বল নিয়ে কথাবার্তা বলবো। আর এবারে দেখো ইলেকট্রন কোথায় থাকে? অ্যাটম বা মলিকুলে? অ্যাটমের তোমার রেডিয়াস বা ডায়ামিটার সেগুলো কেমন অর্ডারের হয়? অ্যাংস্ট্রম অর্ডারের হয়। তাহলে এই পার্টিকুলার কেসে কিন্তু ল্যামডাটা বেসিক্যালি অফ দ্যা অর্ডার অফ এল এইটা। তাহলে যখন তুমি ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলবে তখন কিন্তু দেখো ওয়েভলেংথটা সিস্টেম সাইজের সঙ্গে কম্পারেবল বলে হচ্ছে যে এক্ষেত্রে তোমাকে কিন্তু এটা হচ্ছে মানে এই ওয়েভলেংথটা বেসিক্যালি সিগনিফিক্যান্ট। মানে এই যে ডি বার্গলি ওয়েভলেংথ সেটা বেসিক্যালি সিগনিফিক্যান্ট। সেই জন্য তোমাকে ধরতে হবে ইলেকট্রন একটা কোয়ান্টাম পার্টিকেল। এর মানেটা হচ্ছে ইলেকট্রন ইজ এ কোয়ান্টাম পার্টিকেল, মানে যার ওয়েভ ক্যারেক্টার আছে, মানে যে পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার আছে সে বেসিক্যালি একটা কোয়ান্টাম পার্টিকেল। ও সরি, কোয়ান্টাইজেশন না, ইলেকট্রন ইজ এ কোয়ান্টাম পার্টিকেল। ইলেকট্রন একটা কোয়ান্টাম পার্টিকেল, ঠিক আছে? এবং তার জন্য তোমাকে ইউজ করতে হবে কোয়ান্টাম মেকানিক্স। তখন কোয়ান্টাম মেকানিক্স তুমি ইউজ করতে পারলে। আর এইখানে হচ্ছে তোমার মানে ক্রিকেট বলটাকে তুমি ক্লাসিক্যাল পার্টিকেল ভাববে। ক্রিকেট বল ইজ এ ক্লাসিক্যাল পার্টিকেল। সেখানে তুমি কি করবে না, ইউজ ক্লাসিক্যাল মেকানিক্স। ইউজ ক্লাসিক্যাল মেকানিক্স, ঠিক আছে? তাহলে দেখো ব্যাপারটা কি বললাম। যেটা হচ্ছে যে এই যেটা এখানে আমি বলেছি যে সবসময়ই তোমার এই মানে পার্টিকেল মানেই বেসিক্যালি ওয়েভ, এই এত মাথামাতি করার দরকার নেই। পার্টিকেল আমি ঠিক আছে, প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড নিশ্চয়ই একটা ওয়েভ ক্যারেক্টার আছে। কিন্তু দেখতে হবে সেই ওয়েভলেংথ এর সঙ্গে তোমার ওই সিস্টেম সাইজ তোমাকে কম্পেয়ার করতে হবে। কিন্তু ওয়েভলেংথটা তোমার মাঝ লেস দ্যান দ্য সিস্টেম সাইজ হয়ে যায়, তখন কিন্তু না ওই পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টার নিয়ে একদমই মাথামাতি করার দরকার নেই। ওটা একদম ক্লাসিক্যাল পার্টিকেলের মতো নিউটনস ইকুয়েশন আর মোশন দিয়ে তুমি তার স্ট্যাটিক্স বা ডায়নামিক্সটা বুঝে নিতে পারবে। কিন্তু একটা সাবঅ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে যেমন ইলেকট্রনের ক্ষেত্রে আমি ক্যালকুলেট করে দেখলাম যে ডি ব্রগলি ওয়েভলেংথটা কিন্তু সিস্টেম সাইজের সঙ্গে কম্পারেবল। সিস্টেম সাইজের সঙ্গে যদি কম্পারেবল হয়ে যায় তখন কিন্তু তোমাকে পার্টিকেলটাকে কোয়ান্টাম পার্টিকেল ধরে নিয়ে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করতে হবে। ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে কিন্তু তোমার চলবে না। ঠিক আছে? বোঝা গেল জিনিসটা কি হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে এই এইগুলো তো সব গালগপ্প হচ্ছে। গালগপ্প হচ্ছে মানেটা কি? মানে মানে তোমার ডি ব্রগলি তিনি হঠাৎ করে ধরে নিলেন যে যেমন তোমার লাইট তার ডুয়াল ক্যারেক্টার আছে, মানে লাইট যাকে তুমি এতদিন ধরে ওয়েভ হিসেবে ভাবতে, তার পার্টিকেল ক্যারেক্টার আছে। তাহলে পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার আছে। হ্যাঁ? এবং সেই ওয়েভটা হচ্ছে ম্যাটার ওয়েভ, তার ওয়েভলেংথ ল্যামডা ইকুয়াল টু h/p এসব বলে টলে দিয়ে মানে হাইপোথিসিস এটা। এটা কিন্তু প্রুফ নয়। একটা হাইপোথিসিস বা অ্যাজাম্পশন হিসেবে নিয়ে তিনি অনেক কিছু না এক্সপেরিমেন্ট টেক্সপেরিমেন্ট করে দিতে পারছেন। কিন্তু সত্যি যে ইলেকট্রনের একটা ওয়েভ ক্যারেক্টার আছে সেটা এক্সপেরিমেন্টালি প্রুভড হলে কবে? না তোমার এই ১৯২৭ সালে বিজ্ঞানী ডেভিসন, জার্মার এরা দুজন এবং অন্য একজন স্যার জিপি থমসন, এরা ডিভিশন জার্মার তার একটা গ্রুপ আর স্যার জিপি থমসন আর একটা গ্রুপ, এরা বেসিক্যালি ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করলেন। ইলেকট্রন ডিফ্রাকশন যেমন এক্স রে ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করা যায়, তেমন ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করলেন। করে কি তিনি পেলেন যে সেম প্যাটার্ন টু দ্যাট অফ এক্স রে ডিফ্রাকশন। মানে এক্স রে ডিফ্রাকশনের মতো কিন্তু একদম একই রকমের তিনি প্যাটার্ন পেলেন। তো ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করলেন, করে একদম এক্স রে ডিফ্রাকশনের মতো করে যেমন প্যাটার্ন দেখতে পাওয়া যায় সেই রকম প্যাটার্ন পেলেন।
এইখান থেকে তিনি দুটো কনক্লুশনে নিশ্চয়ই ড্র করবেন। আচ্ছা, যেহেতু ডিফ্র্যাকশনটা বেসিক্যালি একটা ওয়েভের প্রপার্টি, সেখানে এক্স রে হচ্ছে এক্স রে ডিফ্র্যাকশন দেখায়। এবার সেই ইলেকট্রনও যদি একই রকমের ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখায়, তো সেখান থেকে যেটা কনক্লুশন দেওয়া হলো সেটা হচ্ছে ইলেকট্রন মাস্ট হ্যাভ ওয়েভ ক্যারেক্টার, মাস্ট হ্যাভ ওয়েভ ক্যারেক্টার, ইলেকট্রনের অবশ্যই ওয়েভ ক্যারেক্টার আছে। আর কি? আর হচ্ছে ওয়েভলেংথ অ্যাসোসিয়েটেড টু ইলেকট্রন, এটা অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম। কারণ এক্স রে ওয়েভলেংথ যদি অ্যাংস্ট্রম অর্ডারের, তাহলে এক্স রে যে ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখায়, ইলেকট্রন যদি সেই ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখায়, তাহলে ইলেকট্রনের ওয়েভলেংথটাও হচ্ছে এক্স রে ওয়েভলেংথের অর্ডারের হতে হবে এবং সেটা অ্যাংস্ট্রম ওয়েভলেংথ। এবং দেখো সত্যি, সত্যি এখানে ক্যালকুলেশন করে তুমি অ্যাংস্ট্রম রেঞ্জই ওয়েভলেংথটা পেয়েছিলে। তার মানে যেটা ১৯২৪ সালে ডি ব্রগলি একটা হাইপোথিসিস হিসেবে দিয়েছিলেন, ১৯২৭ সালে কিন্তু তোমার ডিভিশন জার্মান এবং জিপি থমসনের এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে কিন্তু এটা একদমই এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হয়ে গেল। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি জিনিসটা কি? হ্যাঁ স্যার। পরিষ্কার? আচ্ছা, এবারে তুমি দেখো এইখান থেকে আমি জাস্ট এই পাতাটা স্কিপ করে দিলাম। নেক্সট আমি এইখান থেকেই জাস্ট তোমাকে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা বলছি। দেখো, তার মানে ১৯২৪ সালে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল হয়েছিল ১৯২৫ সালে। তা ১৯২৪ সালে তুমি কি দেখলে? তাহলে দুটো জিনিস বোঝার চেষ্টা করো। তাহলে প্রথমে তুমি কি এটা দেখেছো যে লাইট হিসেবে যদি তুমি দেখো, লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার, তাই তো? লাইটের একটা ডুয়েল ক্যারেক্টার আছে। তো তারা কি? তারা বেসিক্যালি ওয়েভ অ্যান্ড পার্টিকেল। আচ্ছা, এবারে তুমি দেখো এই যে লাইট, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি কেটা? এনার্জি অ্যাসোসিয়েটেড টু লাইট, এটা কি হয়? ই ইকুয়াল টু তোমার এইচ নিউ হয় বা এইচ সি বাই ল্যামডা হয়, এটা তুমি জানো। কারণটা কি? মানে তোমার ওই যে প্ল্যাঙ্কের মানে ফটো ইলেকট্রিক এফেক্টই বলি, ফটো ইলেকট্রিক এফেক্টে লাইটে যে কালেকশন অফ ফোটনস ধরে নেওয়া হয়েছে, তো তাহলে এনার্জি অ্যাসোসিয়েটেড টু লাইট না করে এনার্জি অ্যাসোসিয়েটেড টু এ সিঙ্গেল ফোটন। মানে আইনস্টাইন তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করার সময় জাস্ট বলে দিয়েছে যে লাইট ইজ এ কালেকশন অফ ফোটন। তাহলে এবারে এনার্জি অ্যাসোসিয়েটেড টু ফোটন, সেটাকে কি লিখতে হয়? এটা বেসিক্যালি ই ইকুয়াল টু এইচ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এইটা। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তুমি যে তোমার একটা জিনিস তুমি জানো কিনা জানি না, যে তোমার আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি আছে, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি যেটা, সেটা কি বলে? রিলেটিভিটি বলে যে এনার্জিটা না, সেটা হয় রুট ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, যেখানে এম জিরোটা হচ্ছে তোমার রেস্ট মাস। রেস্ট মাস মানে যদি পার্টিকেলটা মুভ না করে, তাহলে তার যে মাসটা হয় তাকে বলে রেস্ট মাস, এবং সেই এনার্জিটা ই স্কোয়ার হয় পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, বা এটা হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এবারে ফর ফোটন এ রেস্ট মাস এম জিরোটা 0, মানে ফোটনের কোনো রেস্ট মাস থাকে না। হ্যাঁ, তাহলে রেস্ট মাস থাকে না, তাহলে কি হবে? তাহলে দেন ফর ফোটন এনার্জিটা কত হবে? দেখো, রেস্ট মাস যদি 0 হয়ে গেছে, তাহলে এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4টা বাদ চলে গেল, তার মানে এটা হয়ে গেল সিম্পলি পিসি। এইটা একটা ইকুয়েশন ধরো, এইটা একটা ইকুয়েশন ধরো। এবার ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পেলে? ফ্রম ইকুয়েশনস ফ্রম ইকুয়েশনস 1 and 2 তুমি কি পাচ্ছ?
দেখো এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু তোমার পিসি হয়ে গেল। মানে এনার্জিটা তুমি আগে বলছো এইচ সি বাই ল্যামডা, আবার সেই এনার্জিটাই তুমি পেলে কি না বেসিক্যালি পিসি হিসেবে। তো এখান থেকে তুমি কি পাচ্ছ না পি ইকুয়াল টু দেখো হয়ে গেল এইচ ওভার ল্যামডা। তার মানে যেমন ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিতে তুমি যদি মোমেন্টাম জানতে সেখান থেকে ওয়েভলেন্থ বের করতে পারো, আবার তোমার লাইটের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে তুমি যদি ওয়েভলেন্থ জানো তাহলে মোমেন্টাম পেয়ে যেতে পারছো। তাহলে দিস ইজ দ্য, এইটা আসলে কমটন করেছিলেন 1923 সালে। এটা বেসিক্যালি মোমেন্টাম অ্যাসোসিয়েটেড টু ফোটন। তাহলে মানে ফোটনের মাস নেই, রেস্ট মাস শূন্য, কিন্তু তার একটা মোমেন্টাম আছে, একটা মোমেন্টাম অ্যাসোসিয়েটেড টু ফোটন। তাহলে ফোটন এমন একটা জিনিস যার রেস্ট মাস শূন্য, অর্থাৎ ফোটন যদি চুপচাপ বসে থাকে তার মাস শূন্য, কিন্তু সেই ফোটনের একটা মোমেন্টাম আছে, সেই মোমেন্টামটা পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। তা দেখো যে ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিতে ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভলেন্থ ল্যামডা সেটা এইচ ওভার পি ছিল, আর লাইটের ক্ষেত্রে ল্যামডা কিন্তু ওয়েভলেন্থ অফ দ্য ফোটনের তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। জাস্ট এটা আমি অ্যাডিশনালি বললাম। আর এবারে দেখো তুমি একটা মাইক্রোস্কোপ দিয়ে একটা পার্টিকেলের পজিশনটাকে এক্সাক্টলি দেখতে চাইছো। ধরো উই ওয়ান্ট টু locate the position of a particle accurately. তুমি ধরো উই ওয়ান্ট টু লোকেট দ্য পজিশন অফ এ পার্টিকেল অ্যাকুরেটলি। একটা ছোট্ট মাইক্রোস্কোপিক পার্টিকেলের পজিশন অ্যাকুরেটলি ব্যবহার মানে লোকেট করতে গেলে কি করতে হয়? আমাকে একটা মাইক্রোস্কোপ ইউজ করতে হয়। উই হ্যাভ টু ইউজ এ মাইক্রোস্কোপ অফ হাই রেজলিউশন পাওয়ার। একটা মাইক্রোস্কোপ ইউজ করে যার রেজলিউশন পাওয়ারটা হচ্ছে প্রচন্ড ভালো। আচ্ছা, এবার এই যে রেজলিউশন পাওয়ারটা, সেটা হচ্ছে তোমার এবারে রেজলিউশন পাওয়ারটা যত ভালো হবে, হ্যাঁ, তত তুমি সূক্ষ্মভাবে জিনিসটাকে দেখতে পাবে। তাহলে এবারে তুমি যেটা ব্যাপার যে যে তোমাকে যখন মানে যেটা বলি যে মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ারটা না, সেটা তোমার ওয়েভলেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। সেই জন্য রেজলিউশন পাওয়ার ভালো হওয়ার জন্য তোমাকে ইউজ করতে হবে একটা লাইট অফ শর্টার ওয়েভলেন্থ। তুমি দেখবে যে যত শর্টার ওয়েভলেন্থে তুমি লাইট ইউজ করবে, তত বেটার ওয়েতে তুমি জিনিসটাকে দেখতে পাবে, অর্থাৎ রেজলিউশন পাওয়ারটা বেশি হতে হবে। তাহলে এবার আমার ইনটেনশন হচ্ছে একটা পজিশনকে অ্যাকুরেটলি তুমি মাপতে চাইছো, দেন উই হ্যাভ টু ইউজ এ মাইক্রোস্কোপ অফ হাই রেজলিউশন পাওয়ার। তার মানে কি হতে হচ্ছে, হাই রেজলিউশন পাওয়ার মানে উই হ্যাভ টু ইউজ এ লাইট অফ শর্টার ওয়েভলেন্থ। তাহলে যার ওয়েভলেন্থ শর্ট তার এনার্জি বেশি, এবং সেই মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ারটা বেশি। আর রেজলিউশন পাওয়ার যত বেশি হবে পজিশনটাকে তুমি তত অ্যাকুরেটলি মাপতে পারবে। তাহলে উই হ্যাভ টু ইউজ এ লাইট অফ শর্টার ওয়েভলেন্থ। আচ্ছা, এবারে দেখো এই যে আগের ইকুয়েশনটা তুমি দেখলে যে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, যেহেতু ওয়েভলেন্থ যত কম হবে মোমেন্টাম তত বেশি হবে। তাহলে এইটা যখন বলছো তুমি, তার সঙ্গে জাস্ট মোমেন্টাম associated to this photon will be high. The shorter wavelength লাইট মানে হচ্ছে তোমার কার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টামটা প্রচন্ড বেশি হবে। তাহলে মোমেন্টাম অ্যাসোসিয়েটেড টু দিস ফোটন উইল বি হাই। তাহলে দেখো এই একদম কনসিস্টেন্ট ব্যাপারটা যে ওয়েভলেন্থ যত শর্ট হবে মোমেন্টাম তত বেশি হবে। এই ইকুয়েশন তুমি দেখতে পাচ্ছ, এই যে ইকুয়েশনটা, একে ৩ নম্বর ইকুয়েশন বলো। ৩ নম্বর ইকুয়েশন থেকে তুমি কিন্তু এটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, যত ওয়েভলেন্থ কম হবে তত মোমেন্টাম বেশি হবে। আচ্ছা, এবারে ধরো একটা পার্টিকেলের পজিশনটা এই জায়গায় ছিল, তুমি সেটাকে যখন দেখতে চাইছো ফোটন দিয়ে, এবার এই ফোটন কি যে পার্টিকেলের সঙ্গে ধাক্কাধাক্কি করলো, তো ধাক্কাধাক্কি করলে কি হবে, পার্টিকেলটা কোন একটার দিকে ধরো চলে যাবে বা কিছু একটা হবে। ধরো পার্টিকেলটা এখানে যেটা ছিল, সেই পার্টিকেলটা ধরো এদিকে চলে গেল বা কিছু একটা চলে গেল পার্টিকেলটা, এখানে ধরো পার্টিকেলটা চলে যাচ্ছে কোনোভাবে, আমি বলছি তোমাকে এটা কথা হচ্ছে যে আমি অন্যভাবে বললে যে ফোটনটা তার একটা মোমেন্টাম নিয়ে তো পার্টিকেলটা ধাক্কা দিচ্ছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট কি হবে, যে অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট momentum of the particle will be disturbed, বা momentum of the particle will be uncertain. As a result of that,
momentum of the particle will be uncertain। তখন তুমি পার্টিকেলটার মোমেন্টামটা তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না। কারণ কি? ফোটনটা সে একটা মোমেন্টাম নিয়ে এসে এই যে এখানে যে পার্টিকেল এসে পার্টিকেলকে ধাক্কা দিয়ে দিয়েছে, ধাক্কা দিয়েছে তার মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে। কারণ একটা পার্টিকেল সে মানে আরেকটা পার্টিকেলের সঙ্গে যখন ধাক্কা দিচ্ছে উইথ এ ডেফিনিট মোমেন্টাম, তার মানে মোমেন্টাম অফ দ্য পার্টিকেল জাস্ট পাল্টে গেল। তাহলে বোঝার চেষ্টা করো যে আমি যদি পজিশনটাকে অ্যাকুরেটলি দেখতে চাই তাহলে আমাকে মাইক্রোস্কোপ ইউজ করতে হবে হাই রেজোলিউশন পাওয়ার। যন্ত্রের রেজোলিউশন পাওয়ার যত মানে বেশি করার জন্য ওয়েভলেন্থ শর্ট নিতে হবে। আর যত শর্ট ওয়েভলেন্থ করলে তার সঙ্গে মোমেন্টাম বেড়ে গেল। আর মোমেন্টাম যখন বেড়ে যাবে যখন তুমি ওই মাইক্রোস্কোপের লাইটটাকে দিয়ে জাস্ট একটা পার্টিকেলের পজিশনটাকে এক্সাক্টলি দেখতে চাইছো, সেই পার্টিকেলের সঙ্গে ওই ফোটনের ধাক্কাধাক্কি হয়ে গেল, ধাক্কাধাক্কি হয়ে গেলে পার্টিকেলের মোমেন্টামটাকে সিম্পলি পাল্টে গেল। তার মানে কি? তুমি ইনটেনশন ছিল ইউ ওয়ান্ট টু লোকেট দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাকুরেটলি। তার জন্য কি হলো? যে মোমেন্টাম অফ দ্য পার্টিকেল সেটা কিন্তু তোমার আনসার্টেন হয়ে গেল। আচ্ছা, এবার অল্টারনেটিভলি তুমি এইরকম করে ভাবো। অল্টারনেটিভলি যদি আমি চাই যে উই ডু নট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য মোমেন্টাম অফ দ্য পার্টিকেল। আমি এখানে যদি মোমেন্টামটা গন্ডগোল হয়ে যায়, আমি মোমেন্টামটা পাল্টাতে চাইছি না। আর মোমেন্টামটা পাল্টাতে না চাইলে তোমাকে কি করতে হবে? উই হ্যাভ টু ইউজ এ ফোটন অফ লো মোমেন্টাম। তাহলে আমি যে ফোটনটা দিয়ে ধাক্কা দেবো তার মোমেন্টাম খুব কম নেব। তখন কি হয়ে যাবে? ওয়েভলেন্থ অফ দ্য ফোটন কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আর পিটা তো এইচ ওভার ল্যামডা। তো ওয়েভলেন্থ অফ দ্য ফোটন উইল বি লং। আর যখন লং হয়ে যাবে রেজোলিউশন পাওয়ারটা কি হবে? পুয়ার হয়ে যাবে। অফ দ্য মাইক্রোস্কোপ, রেজোলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ উইল বি পুয়ার, খারাপ হয়ে গেল। আর রেজোলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ খারাপ হয়ে যাওয়া মানে হচ্ছে তোমার কি দাঁড়াচ্ছে? যে উই ক্যানট ডিটারমাইন দ্য পজিশন এক্স্যাক্টলি। তখন এই পজিশনটা এক্স্যাক্টলি মাপতে পারবো না। তখন আমি কি করব? উই ক্যানট ডিটারমাইন দ্য পজিশন এক্স্যাক্টলি। দেখো, তাহলে এটা হচ্ছে যে আমি যদি চাই যে মানে উল্টো দিক দিয়ে আমি তাহলে প্রথমে কি বললাম? এই পজিশনটাকে এক্স্যাক্টলি মাপতে গেলে মোমেন্টামটা গন্ডগোল হয়ে যাচ্ছে। এবার আমি যদি উল্টো রকম ভাবে বলি যে না মোমেন্টাম আমি পাল্টাবো না, তাহলে যে ফোটন দিয়ে যে ফোটনটা তুমি পার্টিকেলটাকে ধাক্কা দিচ্ছ তার মোমেন্টাম তুমি কম নেবে। আচ্ছা, মোমেন্টাম যখনই তুমি কম নিতে চাও তাহলে ওয়েভলেন্থ তোমাকে বেশি নিতে হবে। তা তুমি লং ওয়েভলেন্থের লাইট ইউজ করলে, আর লং ওয়েভলেন্থের লাইট ইউজ করলে কিন্তু যন্ত্রের মাইক্রোস্কোপের রেজোলিউশন পাওয়ার খারাপ হয়ে যাবে, মানে খুব পুয়ার হয়ে যাবে। আর রেজোলিউশন পাওয়ার খারাপ হয়ে যাবে, পজিশনটা তুমি এক্স্যাক্টলি মাপতে পারছো না। মানে কি দাঁড়াচ্ছে? যে তুমি যখন পজিশন এক্স্যাক্টলি জানতে চাইছো মোমেন্টাম গন্ডগোল হয়ে যাচ্ছে। আর মোমেন্টাম যখন ডিস্টার্ব করতে চাইছো না, তখন মোমেন্টাম এক্স্যাক্টলি জানতে পারছো, তখন পজিশন গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে তুমি কি করতে পারছো? এইখান থেকে তুমি কি কনক্লুশন ড্র করতে পারলে? কনক্লুশন যেটা ড্র করতে পারলে সেটা হচ্ছে এই যে পজিশন এক্স্যাক্টলি দেখতে গেলে মোমেন্টাম গন্ডগোল হয়ে যাবে, মোমেন্টাম এক্স্যাক্টলি মাপতে গেলে পজিশন গন্ডগোল হয়ে যাবে। তার মানে দুটো জিনিসকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন তুমি মাপতে পারবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? যে পজিশন অ্যান্ড momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision। তাহলে কি হলো? পজিশন এন্ড মোমেন্টাম অফ a particle cannot be determined simultaneously with arbitrary precision. This is the Heisenberg's uncertainty principle। তো এইটাই হচ্ছে তোমার হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তার মানে দেখো এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটা ছিল বলেই
মানে এখানে আমি লাইটের রেসপেক্টে বলছি, লাইটের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিতে ছিল বলেই হচ্ছে পজিশন মাপতে গেলে মোমেন্টাম গন্ডগোল হয়ে যায়, মোমেন্টাম মাপতে গেলে পজিশন গন্ডগোল হয়ে যাচ্ছে। সেখানে আমি বলছি পজিশন আর মোমেন্টাম অফ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। ঠিক আছে, বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে ঠিক আছে এক্স্যাক্টলি তো মাপতে পারবো না, কিন্তু কতটা অ্যাকুরেটলি মাপতে পারবো। তো যদি আমি এরকম বলি যে মানে ডেল্টা এক্স হচ্ছে uncertainty in position along x direction যদি হয়, আর ডেল্টা px টা হচ্ছে তোমার uncertainty in momentum along x direction যদি হয়, তাহলে দেন তুমি লিখতে পারো যে ডেল্টা এক্স ডেল্টা px এইটা না গেটার ইকুয়াল টু h cos বাই 2 হয়। h cos যেখানে h ওভার 2 পাই, হ্যাঁ এইটা ডেল্টা এক্স ডেল্টা px গেটার ইকুয়াল টু h cos বাই 2। এটা হচ্ছে হাইসেনবার্গ পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইসেনবার্গ পজিশন momentum uncertainty principle। আচ্ছা সিমিলারলি যদি y ডিরেকশনে বরাবর পজিশন আনসার ডেল্টা y হয় আর y ডিরেকশনে বরাবর মোমেন্টামের আনসার ডেল্টা py হয়, তাহলে এটা গেটার ইকুয়াল টু h cos বাই 2 হবে। ডেল্টা z ডেল্টা pz এটা গেটার ইকুয়াল টু h cos বাই 2 হবে এন্ড সো অন। তোমরা এটা দাঁড়াচ্ছে এখানে পজিশন এবং মোমেন্টাম তারা ক্যানোনিক্যাল কোয়ান্টিটি হতে হয়, মানে পজিশন এন্ড মোমেন্টাম মাস্ট বি ক্যানোনিক্যাল। মানে তোমার এই আনসার্টেনিটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হতে গেলে পজিশন এবং মোমেন্টামটা ক্যানোনিক্যাল হতে, মানে এক্স এর সঙ্গে পিওয়াই তুমি কম্পেয়ার করতে পারবে না, এক্স এর সঙ্গে পিএক্স, ওয়াই এর সঙ্গে পিওয়াই, জেড এর সঙ্গে পিজেড তোমাকে মানে কনসিডার করতে হবে। তাহলে পজিশন মোমেন্টাম মাস্ট বি ক্যানোনিক্যাল। হ্যাঁ ঠিক আছে, এটা তার মানে দেখো তাহলে এই এক্স ডিরেকশন বরাবর পজিশন মাপলে এক্স ডিরেকশন বরাবরই তোমাকে মোমেন্টাম মাপতে হবে। ঠিক আছে এইটা। এছাড়া তুমি এইভাবে লিখতে পারো, যদি এই ডেল্টা এল হচ্ছে তোমার যদি আনসার্টেনিটি অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, uncertainty in angular momentum হয়, আর ডেল্টা ফাই যদি তোমার uncertainty in angular position হয়, তাহলে এই দুটো গেটার ইকুয়াল টু h cos বাই 2 এন্ড সো অন আর কি। বা ডেল্টা pr ডেল্টা r সেটা গেটার ইকুয়াল টু h cos বাই 2, মানে এইরকম সব, মানে যেদিকে তুমি পজিশন নেবে তার ক্যানোনিক্যাল মোমেন্টামটি তোমাকে নিতে হবে আর কি। পাটিজ্ঞানে যেমন আমি এই তিনটে বললাম, হ্যাঁ ডেল্টা এক্স ডেল্টা px গেটার ইকুয়াল টু h cos বাই 2, ডেল্টা y ডেল্টা py গেটার ইকুয়াল টু h cos বাই 2, ডেল্টা z ডেল্টা pz হচ্ছে তোমার গেটার ইকুয়াল টু h cos বাই 2 ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। আর এখানে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে এই আনসার্টেনটির পজিশনটাকে আরেক রকম করে লেখা যায়। আনসার্টেনটির পজিশন ডেল্টা এক্স কেন সিগমা এক্স হিসেবে লেখা যায়। সিগমা এক্সটা বাই মানে হচ্ছে এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, যেখানে সিগমা এক্সটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন, আর সিগমা এক্স স্কোয়ার হয়ে গেলে এটাকে বলা হয় ভ্যারিয়েন্স ইন পজিশন। আর আনসার্টেনিটির মোমেন্টামটাকে এইরকম ভাবে লিখতে পারো, মোমেন্টাম ডেল্টা পিএক্স সেটা বেসিক্যালি সিগমা পিএক্স ইকুয়াল টু রুট ওভার পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ স্কোয়ার, এরকম ভাবে তুমি লিখতে পারবে। এটা এখানে সিগমা পিএক্সটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম। মোমেন্টাম তাহলে এবার এইখান থেকে দেখো তুমি যদি মানে ওই আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে বলো, তাহলে সিগমা এক্স সিগমা পিএক্স এটা গেটার ইকুয়াল টু h cos বাই 2। এটা হচ্ছে আরেকটা ফর্ম অফ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এটা হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের কিন্তু আরেকটা ফর্ম। আর ডেল্টা এক্স ডেল্টা পিএক্স গেটার ইকুয়াল টু h cos বাই 2 তুমি বলতে পারো,
আর সিগমা এক্স সিগমা পিএস গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 বলতে পারো। মানে আসলে ওই আগে যে আমি মানে আনসার্টেনটি ইন পজিশন বা আনসার্টেনটি মোমেন্টাম বললাম, এটা ঠিক এটা কোয়ালিটেটিভলি বললাম। এবার কোয়ান্টিটেটিভলি যদি আনসার্টেনটি ইন পজিশন এবং আনসার্টেনটি মোমেন্টাম বলতে হয়, তাহলে তোমাকে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোমেন্টাম তার টার্মস তোমায় বলতে হবে। ঠিক আছে? তাহলে দেখো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা বুঝতে পারলে তো কি জিনিসটা? হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে হ্যাঁ দেখো, স্যার। ধরো তোমাকে আমি একটা প্রশ্ন দিয়ে যে স্টার্ট করি। যে এই যে তুমি এই বোর থিওরিতে যেটা দেখেছিলে, বোর থিওরিতে কি বলা হচ্ছে? না নিউক্লিয়াসকে কেন্দ্র করে কত করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে নাকি ইলেকট্রনটা ঘুরছে, তাই তো? এইটা। তার মানে এক্ষেত্রে থেকে দাঁড়াচ্ছে যে ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, হ্যাঁ? তখন তার রেডিয়াসটা ফিক্সড। তাহলে এইখানে ধরো তোমার নিউক্লিয়াস আছে, এখানে তোমার ইলেকট্রন আছে, এই রেডিয়াসটা নাকি ফিক্সড। আর এবং এই ঘুরলে তুমি দেখেছো তার যে করসপন্ডিং মোমেন্টামটা পিয়ারটা সেটাও ফিক্সড। তার মানে বোর থিওরিতে আরটা ফিক্সড, মানে এক্স্যাক্টলি জানা আছে, পিয়ারটাও তোমার ফিক্সড। মানে ফিক্সড মানে হচ্ছে তোমার ডেল্টা আরটা বেসিক্যালি জিরো, আনসার্টেনটি ইন পজিশন সেটা হচ্ছে জিরো, ডেল্টা পিয়ার সেটা তোমার জিরো হয়ে যাচ্ছে। তার মানে ডেল্টা পিয়ার এইটা ইকুয়াল টু জিরো হয়ে গেল, হুইচ ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তার মানে এই যে বোর থিওরি হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে ওবে করে না, সেটা তুমি এখান থেকে বুঝতে পারছো। যেন বোর থিওরিতে তোমার এটা মানে মোমেন্টাম মানে কি মাস ইনটু ভেলোসিটি, তুমি জানো একটা নির্দিষ্ট অরবিটে ঘূর্ণায়মান ইলেকট্রনের ভেলোসিটি পুরো ফিক্সড হয়। তার মানে মোমেন্টামও ফিক্সড, মানে ডেফিনাইট, আরটাও ডেফিনাইট, মানে ফিক্সড এর বদলে ডেফিনাইটও তুমি বলতে পারতো। না আনসার্টেনটি ইন পজিশন সেটা জিরো, আনসার্টেনটি মোমেন্টাম সেটা জিরো, ডেল্টা পিয়ার ইকুয়াল টু জিরো হচ্ছে, যেটা হওয়া উচিত কি ছিল, ডেল্টা পিয়ার গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 ছিল। মানে এইটা কিন্তু জিরো হয়ে গেল, তো হুইচ ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। মানে বোর থিওরি যে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা ওবে করে না। আর এবারে কথাটা হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে আপত্তিটা কোথায়, সেইটা এবার আমি একটুখানি বুঝতে চাইছি। ইলেকট্রন cannot stay inside a nucleus. Nucleus cannot stay inside a nucleus. এটা কেন? তুমি দেখো, একটু বোঝার চেষ্টা করো। ধরো এই ডাইমেনশন অফ নিউক্লিয়াস যদি তুমি বলো, নিউক্লিয়াস এইটা এইটা ধরে নাও আমি অফ দা মানে এটাকে আমি জাস্ট ডি বলছি, মানে এটা হচ্ছে তোমার দ্য ডি নিউক্লিয়াস। এটা কত হয় না, অফ দা অর্ডার অফ 10 টু দি পাওয়ার -15 মিটার এই অর্ডারের হয়। আচ্ছা, এবারে যদি ইলেকট্রনটা তোমার শোকার নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাহলে ইলেকট্রনের পজিশনের আনসার্টেনটিটার ম্যাক্সিমাম ভ্যালু এটা হতে পারবে। তাহলে ইফ ইলেকট্রন ইজ ইন দ্য নিউক্লিয়াস, ম্যাক্সিমাম আনসার্টেনটি ইন পজিশন অফ দ্য ইলেকট্রন কি হবে? ম্যাক্সিমাম uncertainty in the position of electron, the maximum uncertainty in the position of electron সেটা ডেল্টা এক্স ম্যাক্স ধরো আমি বললাম, এটা কত হবে না, এটা অফ দ্য অর্ডার অফ ডি, তার মানে 10 টু দি পাওয়ার -15 মিটার এই অর্ডারের হবে। মানে ইলেকট্রনটা তুমি যে নিউক্লিয়াসের মধ্যে থাকছে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনকে পাওয়ার যদি তুমি আনসার্টেনটি খোঁজার চেষ্টা করো, ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে সেটা নিউক্লিয়াসের মধ্যে তুমি যদি গ্যারান্টি করো, নিউক্লিয়াসের ডাইমেনশনের সঙ্গে সমান হবে এটা। আচ্ছা, এবারে দেখো তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স যেহেতু তোমার গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2, তা ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালুটা কত হবে? এইচ কস বাই 2 ইন্টু ডেল্টা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু। এটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2, তো তাহলে তুমি এই দুটোর গুণফলের মিনিমাম ভ্যালু এইচ কস বাই 2, ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালু কত হবে? যখন তোমার বেসিক্যালি হচ্ছে এইচ কস বাই 2 ডেল্টা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, তাহলে মিনিমাম তোমার
মিনিমাম মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন তাহলে কি হবে? তাহলে দেখো, তাহলে যদি তোমার মোমেন্টামের আনসার্টেনটি এটা হয়, তাহলে মিনিমাম মোমেন্টাম অ্যাটলিস্ট সেটা হতেই হবে। মানে এটা অবশ্যই অফ দ্য অর্ডার অফ h cos বাই 2 ইন্টু ডেল্টা এক্স ম্যাক্সিমাম, অর্থাৎ এটা h ক্রস বাই 2 ইন্টু ডি এই অর্ডারে হবে। ডিতে যেখানে তোমার নিউক্লিয়াসের ডাইমেনশন। দেখো, তাহলে আমি আর পজিশনের আনসার্টেনটির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে নিউক্লিয়াসের ডাইমেনশনের সঙ্গে সমান। এবার ডেল্টা পি এক্স যদি গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2 হয়, তাহলে এখান থেকে ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালুটা কত হবে? আর গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে, আর ডেল্টা এক্স ম্যাক্সিমাম হয়ে যাবে। আর এবারে মোমেন্টাম মাপার ভুল যদি এতটা হয়, তাহলে মোমেন্টামের মিনিমাম ভ্যালু অ্যাটলিস্ট ওটা হবে। কারণ যে তুমি একটা 10 টাকা গুনতে গিয়ে তার 12 টাকা ভুল হতে পারে না। 10 টাকা গুনতে গিয়ে তোমার ম্যাক্সিমাম ভুল 10 টাকা হতে পারে। তাহলে তুমি যদি ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে এইটা হয়, তাহলে পি এর মিনিমাম ভ্যালু অবশ্যই তোমার এটা হবে। এবার এখান থেকে দুটো জিনিস দেখো, তাহলে মিনিমাম ভেলোসিটি কি হচ্ছে? ভেলোসিটি বা স্পিড যাই বলো না, স্পিড অফ দ্য ইলেকট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস। যদি ভি মিনিমাম বলো তাহলে সেটা কি? ভি মিনিমাম বা মাস অফ দ্য ইলেকট্রন। আচ্ছা, পিটা এখানে কত না h cos বাই 2 ইন্টু নিউক্লিয়াসের ডাইমেনশন ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন, তাহলে h ওভার 4 পাই ডি নিউক্লিয়াস ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন। h cos আছে h ওভার 2 পাই, সেখান থেকে বসালাম, তাহলে h ওভার 4 পাই ডি নিউক্লিয়াস ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন। তাহলে দেখ এটা কত 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড হলো। আচ্ছা, 4 পাইটা যে 3.14। আচ্ছা, নিউক্লিয়াসের ডাইমেনশন 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার এই অর্ডারের, 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার এই অর্ডারের হলো। আর তার সাথে মাস অফ দ্য ইলেকট্রন হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি হয়ে গেল। তুমি খেয়াল করো যে 6.626 নিচে পড়ে আছে 4 ইন্টু 3.14 ইন্টু 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে বলো তো? 34। আচ্ছা, এইখানে এটা করি, এটা উপরে চলে গেলে -4, এটা হচ্ছে +12। দেখো তো এত মিটার পার সেকেন্ড হলো এইটা। মানে যাক গে, এইটা তুমি ক্যালকুলেশনটাকে করে না, এটা অবশ্যই তোমার স্পিড অফ লাইট হয়ে যাচ্ছে। তুমি এই ক্যালকুলেশনটাকে করে দেবে, এটা দেখবে মানে লাইটের স্পিড তো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে এইটা হচ্ছে লাইটের স্পিড তোমার এক্সিড করে গেল, হুইচ ইজ অ্যাবসার্ড। ওর একটা ম্যাসিভ পার্টিকেলের স্পিড কখনো লাইটের স্পিডের সমান বা তার থেকে বেশি হতে পারে না। তাহলে এবারে কি হলো দেখো, হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল তোমায় বলে দিচ্ছে যে যদি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতো, সেই ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড স্পিডটা মানে মিনিমাম স্পিডটা লাইটের স্পিড এক্সিড করে গেছে, হুইচ ইজ অ্যাবসার্ড। তার মানে এখান থেকে কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস। ইনসাইড দ্য নিউক্লিয়াস। এটা বোঝা গেল কেন ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে কোনোভাবেই থাকতে পারে না, এটা পরিষ্কার। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি এটা আরেকটা রকম করে ভাবতে পারো যে যদি এমন হতো যে ইফ দ্য ইলেকট্রন বি inside the nucleus, its minimum kinetic energy, তো টি মিনিমাম বললাম সেটা কত হবে? পি মিনিমাম তার স্কোয়ার বাই টোয়াইস এম। তাহলে এবারে দেখো পিটা ছিল কত? h cos বাই টোয়াইস ডি ফর দ্য নিউক্লিয়াস, তার স্কোয়ার হলো তার সঙ্গে 1 বাই টোয়াইস এম। তোমার এটা হচ্ছে তোমার h ওভার h স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার, 8 না 16 হয়ে যাবে, তাই তো? মানে তোমার এটা হচ্ছে h cos মানে h ওভার 2 পাই, তাহলে h স্কোয়ার বাই এখানে 2 পাই 4 পাই 16 32 হয়ে গেল, তাহলে 32 হবে এখানে একটা। এটা 32 পাই স্কোয়ার, 32 পাই স্কোয়ার
মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু ডি নিউক্লিয়াস তার স্কোয়ার। এটা কত হচ্ছে তাহলে দেখো 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড তার স্কোয়ার হয়ে গেল, বাই হচ্ছে 32 ইন্টু 3.14 তার স্কোয়ার হয়ে যাচ্ছে এইটা, ইন্টু এমটা হচ্ছে তোমার মাস অফ দ্য ইলেকট্রন, তবে 9.11 ইন্টু 10⁻31 কেজি হয়ে গেল। আর এইটা হয়ে যাবে তাহলে কত 10⁻30 মিটার স্কোয়ার হয়ে যাবে, 10⁻15 মিটার এই অর্ডারে, এটা স্কোয়ার হয়ে গেল। আর এইটা তুমি দেখো এই 6.626 তার স্কোয়ার, আমি সংখ্যাগুলোকে আর ক্যালকুলেটার করে তোমরা বাড়িতে করে নেবে, আমি আর করছি না। এটা 32, এটা 3.14 তার স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা 9.11 হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে তোমার থাকছে 10 টু দি পাওয়ার, এখানে হচ্ছে তোমার 7 এর মতো, এত জুল এই অর্ডারের হবে। তুমি দেখবে এইটা না অফ দ্য অর্ডার অফ তোমার 1 গিগা ইলেকট্রন ভোল্ট এই অর্ডারে হয়। তুমি জুল পেলে তো, জুলটাকে তুমি 1.602 ইন্টু 10⁻19 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। হ্যাঁ, ইলেকট্রন ভোল্ট থেকে তুমি দেখবে ওটা 10⁻10 ইলেকট্রন ভোল্টের মতো, অর্থাৎ বেসিক্যালি মানে 10 সরি মানে মেগা পরে গিগা 10 তোমার ওই 9 গিগা ইলেকট্রন ভোল্টের মতো হয়ে যাবে। তার মানে এটা 1 গিগা ইলেকট্রন ভোল্ট এই অর্ডারে। তার মানে দেখো যেটা কথা হচ্ছে যে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাহলে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে সেই ইলেকট্রনের মিনিমাম কাইনেটিক এনার্জিটা হচ্ছে 1 গিগা ইলেকট্রন ভোল্ট এই অর্ডারে। এবার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কেমন অর্ডারের হয়? বাইন্ডিং এনার্জি অফ দ্য অর্ডার অফ কি 5 থেকে 8 মেগা ইলেকট্রন ভোল্ট এই অর্ডারে। তাহলে দেখো তোমার ইলেকট্রনটা মানে যে কোনো পার্টিকেল নিউক্লিয়াসের মধ্যে থাকে তো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির জন্য। নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি যেখানে মাত্র 5 থেকে 8 মেগা ইলেকট্রন ভোল্ট, সেইখানে নিউক্লিয়াসটা যদি নিউক্লিয়াসের মধ্যে যদি ইলেকট্রনটা থাকতো তাহলে সেই ইলেকট্রনের মিনিমাম কাইনেটিক এনার্জি কত হচ্ছে 1 গিগা ইলেকট্রন ভোল্ট। তাহলে কাইনেটিক এনার্জি যখন সেটা ছিটকে বেরিয়ে যেতে চায় আর বাইন্ডিং এনার্জি আটকে থাকতে চায়, যেহেতু এই টি মিনিমামটা ইজ মাচ মাচ গ্রেটার দ্যান দ্য নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি এটা কি ইমপ্লাই করবে যে কোনোভাবে নিউক্লিয়াস ইলেকট্রনকে ধরে রাখতে পারবে না। তার মানে এটা ইমপ্লাই করবে ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড এ নিউক্লিয়াস, ক্যানট স্টে। তুমি এইরকম ভাবে ভাবতে পারো, আর তুমি দুরকম করে ভাবতে পারছো। একটা ভাবতে পারছো যে তোমার নিউক্লিয়াসের মধ্যে যদি ইলেকট্রনটা থাকে তাহলে সেই ইলেকট্রনের মিনিমাম স্পিডটা সেটা লাইট স্পিড এক্সিড করে গেছে, সেটা যেমন এক্সিড মানে অ্যাবসার্ড, ঠিক একই রকম ভাবে নিউক্লিয়াসের মধ্যে যদি ইলেকট্রনটা থাকতো তার মিনিমাম কাইনেটিক এনার্জিটা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি তার তুলনায় বেশি হয়ে যাচ্ছে। তার মানে কোনো রকম ভাবেই হচ্ছে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসে ধরে রাখতে পারবে না। তাহলে এইখান থেকে তুমি পরিষ্কার বুঝে গেলে যে কেন নিউক্লিয়াসের মধ্যে তোমার ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এবারে তোমার যখন রেডিও অ্যাক্টিভ ডিকে হয়, ধরো রেডিও অ্যাক্টিভ ডিকে যখন হচ্ছে তখন তো সকল বিটা পার্টিকেল এমিশন হয়, মানে আলফা পার্টিকেল বিটা পার্টিকেল গামার এসব বেরোয়। তো তাহলে বিটা পার্টিকেল, তাই বিটা পার্টিকেল ইজ নাথিং বাট ইলেকট্রন। এবারে কথাটা হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে তুমি দেখালে যে ইলেকট্রন থাকতে পারে না, তাহলে তুমি বিটা ডিকের সময় সেই ইলেকট্রনটা পেলে কি করে? কারণটা কিছুই না, বেসিক্যালি একটা নিউট্রন আছে ধরো, যে নিউট্রনের হচ্ছে ধরো চার্জ 0 মাস 1, সে যখন ভেঙে যায় তখন প্রোটন তৈরি করে +1 আর তার সঙ্গে কিন্তু একটা ইলেকট্রন তৈরি হচ্ছে, সেটা বেসিক্যালি -1, মানে এটাকে মানে নিচে হচ্ছে মানে ইলেকট্রন -1 ধরো এইটাই হচ্ছে তোমার সকল বিটা পার্টিকেল। তাহলে যখন তোমার নিউক্লিয়ার ডিকে হয় তখন একটা নিউট্রন প্রোটনে কনভার্টেড হচ্ছে, যেখানে মাসটা ব্যালেন্স হয়ে গেলে কিন্তু প্রোটনের চার্জ +1 হয়ে গেলে মানে একটা নেগেটিভ চার্জওয়ালা ইলেকট্রন মানে পার্টিকেল বেরোবে, সেটাকে বিটা পার্টিকেল বলো। এটা বেসিক্যালি হচ্ছে তোমার একটা ইলেকট্রন। ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে ছিল না, যখন রেডিওঅ্যাক্টিভ ডিকে হচ্ছে নিউট্রনটা ইনস্ট্যান্টেনিয়াস প্রোটনে কনভার্টেড হচ্ছে বলে সেখান থেকে তুমি একটা ইলেকট্রন পেতে পারছো। আচ্ছা, এখানে দেখো আরেকটা জিনিস আমি বলি, যে যদি তোমাকে আমি বলি যে ঠিক আছে তোমার নিউক্লিয়াসের মধ্যে তোমার থাকতে পারে না, মানে ইলেকট্রন থাকতে পারে, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকতে পারে, মানে প্রোটন বা নিউট্রন, প্রোটন অর নিউট্রন ক্যান স্টে ইনসাইড এ নিউক্লিয়াস।
এটা তুমি দেখাতে পারো। কেমন করে দেখাবে? কিছুই না, দেখো এই যে ক্যালকুলেশন করেছে এক্সাক্টলি এক ক্যালকুলেশন, তুমি ইলেকট্রনের মাসটাকে পাল্টে দাও প্রোটন বা নিউট্রনের মাস দিয়ে। তাহলে প্রোটন বা নিউট্রনের মাসটা তোমার ইলেকট্রনের মাসের প্রায় 1836 গুণ বেশি। এই 1836 গুণ দিয়ে যদি তুমি করে দাও তাহলে দেখবে যে প্রবলেম গুলো হচ্ছিল, যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকলে তার স্পিডটা লাইটের স্পিড এক্সিড করে যায়। এখানে দেখবে প্রোটন বা নিউট্রন থাকলে লাইটের স্পিড এক্সিড করছে না। তুমি যখন ওই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিটা 5 থেকে 8 মেগা ইলেকট্রন ভোল্ট, কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকলে তাহলে মিনিমাম কাইনেটিক এনার্জিটা 1 গিগা ইলেকট্রন ভোল্ট এই অর্ডারের হলো। কিন্তু তুমি প্রোটন বা নিউট্রন রেখে দেখবে, তুমি জাস্ট মাসটাকে পাল্টে দেবে, দেখবে তোমার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি সেই মেগা ইলেকট্রন ভোল্ট অর্ডারেই রয়ে যাবে। আবার তুমি যদি একটা অ্যাটম কনসিডার করো, হ্যাঁ? সেই অ্যাটমের মধ্যে কিন্তু ইলেকট্রন থেকে যেতে পারে। মানে ইলেকট্রন ক্যান স্টে ইনসাইড অ্যান অ্যাটম। ঠিক আছে? মানে ইলেকট্রন ক্যান স্টে ইনসাইড অ্যান অ্যাটম। হ্যাঁ? সেটাও তুমি দেখবে এখানে কি করবে না, তুমি জাস্ট এই দেখো এইখানে যেমন এই মানে প্রোটন তার মাস আর নিউটনের মাস মোর অর লেস কাছাকাছি। এইটা হচ্ছে মোটামুটিভাবে 836 গুণ মাস অফ দ্যা ইলেকট্রন। এইটাকে তুমি কাজে লাগাবে। কাজে লাগালে তুমি দেখবে প্রোটন বা নিউট্রন ইলেকট্রনের ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল প্রোটন বা নিউট্রনের ক্ষেত্রে সেই প্রবলেমটা হচ্ছে না। আবার যদি তুমি ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকে না কিন্তু অ্যাটমের মধ্যে থাকতে পারে, এইটুকু বোঝাতে চাও, তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তোমার ইলেকট্রনের যে এই অ্যাটমের যে ডাইমেনশনটা সেইটা কিন্তু অফ দ্যা অর্ডার অফ অ্যাংস্ট্রম অর্থাৎ 10⁻10 মিটার। যেটা নিউক্লিয়াসের ডাইমেনশন ছিল 10⁻15 মিটার। এটা হয়ে যাবে 10⁻10 মিটার। হ্যাঁ, তুমি করবে দেখবে সেক্ষেত্রেও তোমার আর কোনো অসুবিধে থাকছে না। যে তোমার অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকলে তার স্পিডটা সেটা লাইটের স্পিড এক্সিড করবে না। বা অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকলে তার যে কাইনেটিক এনার্জি সেটা সামান্য ইলেকট্রন ভোল্টের হবে। সেটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল এর থেকে তোমার সাডেনলি হচ্ছে মানে আয়নাইজেশন পোটেনশিয়াল থেকে কম্পারেবল বা আয়নাইজেশন পোটেনশিয়াল থেকে কম থাকছে বলে অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকতে কিন্তু কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে? এইটা। তো তুমি সেটা ব্যাখ্যা করতে পারবে। তাহলে দেখো আমি আসলে আমার ইনটেনশন হচ্ছে ওয়েব-বাটিকের ডুয়ালিটি বা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল সেইটা নিয়ে খুব ডিটেইল ডিসকাশন না। আমার যেটা ইনটেনশন সেটা হচ্ছে এই যে তোমার এই একটা মানে অ্যাটমিক স্ট্রাকচার সেখানে ইলেকট্রন কোথায় থাকে না থাকে ইত্যাদির কনটেক্সট টা হচ্ছে আমার ওয়েব-বাটিকের ডুয়ালিটি এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আমার কেমনভাবে কাজে লাগছে। তাহলে দেখো আমি জাস্ট ওয়েব-বাটিকের ডুয়ালিটি এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তার যে মূল ফিলোসফিটা সেটাকে বললাম। বলে সেইখান থেকে আমার জাস্ট যতটুকু এক্সপ্লেইন করার কথা আমি জাস্ট এক্সপ্লেইন করলাম। এগুলো পরীক্ষা তোমার কোশ্চেন হিসেবে পড়েছে। হ্যাঁ? তাহলে দেখো যে যেটা বলা হয়েছে তাতে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? না আমরা মনে হচ্ছে যে এখানে এটাকে সেভ করে ফেললাম। ১ সেকেন্ড আরেকটুখানি। যে এটা হচ্ছে আমরা যেটা করলাম এটা আমার মনে হয় এই পর্যন্ত আজকে এই থাক। আজকে আর খুব বেশি পড়তে হবে না। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের বলে দাও। মানে বলো। স্যার ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না যদি আসে তাহলে কোনভাবে এক্সপ্লেন করব? কোন কি? সে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না সেটা স্যার মানে কোন পদ্ধতিতে এক্সপ্লেন করবো? স্যার আপনি দুটো দেখালেন। যেটা খুশি বা দুটোই। আচ্ছা তোমার যেটা খুশি স্যার দুটোই সত্যি। হ্যালো বলো। স্যার বলছি আমাদের তো এই ছোট্ট একটা নিউক্লিয়াস তার মধ্যে ইলেকট্রনও সরি নিউট্রনও পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটনও পজিটিভ দুটো পজিটিভ কোনা তো জানি রিপালশন করে ওটা কিভাবে থাকছে মিনিমাইজ করে এটা যদি একটু নিউট্রন বলেন। পজিটিভ কেন? নিউট্রন তো নিউট্রাল। প্রোটন একে অপরকে রিপেল করে তবু থাকে। হ্যাঁ? তুমি মেসন থিওরি পড়েছো? হ্যাঁ পড়েছিলাম ঠিক মতো স্যার নিউক্লিয়াস ফোর্স, বুঝতে পারিনি প্রোটন তখন। ওই আবার এখন পড়বে, এখন বড় হয়েছে এখন পড়বে। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার আপনি যদি একটু বলতেন ভালো হতো একটু। পরে বলবো এখন। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত আমি রাখবো। এখন